নমস্কার শ্রোতা বন্ধুরা, অব্যক্ত অডিও স্টোরিজ থেকে আমি রমাকান্ত রয়েছি আপনাদের সঙ্গে। বিগত 2 সপ্তাহ ধরে হয়ে চলা মাহাচিন তারা উপন্যাসের আজ অন্তিম পর্ব। বরুণ এবং সুদীপ্ত উপস্থিত মেঘালয়ের গহীন অরণ্যে গুপ্তধনের রহস্য উন্মোচন করতে। অজানা অচেনা বিপদসংকুল গুহায় তাদের জ্যাঠামশাই এবং ডক্টর নাগা আদৌ কি খুঁজে পাবে দেবী মাহাচিন তারার প্রাচীন পুঁথি, নাকি আবারও এই রহস্য হারিয়ে যাবে কোনো এক নিরুদ্দেশের পথে? এই প্রশ্নের উত্তর আমি আপনি সবারই কাছেই অজানা। চলুন তাহলে উত্তর পেতে হলে আমাদের সবাইকে অবশ্যই শুনতে হবে মাহাচিন তারা রহস্য উপন্যাসের অন্তিম পর্ব। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক অন্তিম অভিযান। দোতলার বারান্দায় উঠে দেখি আমাদের ঘরের দরজাটা দুপাশে হাট করে খোলা। তার সিল্কের পর্দাটা এক পাশে ঝুলে রয়েছে। কেউ হাত দিয়ে সেটাকে টেনে সরিয়ে দিয়েছে। ঘরের ভেতর থেকে ঠুকঠুক শব্দ পেতেই বুঝতে পারলাম যা সন্দেহ করেছিলাম ঠিক তাই ঘটছে। ভুলটা অবশ্য আমারই ছিল। তখন সুদীপ্তকে খুঁজতে গিয়ে তড়িঘড়িতে ঘরের দরজাটা তো বন্ধ করতেই ভুলে গেছিলাম। তবে একদিকে ভালোই হয়েছে, লোকটাকে এবার ধরতে পারলে অনেক কিছুই জেনে নিতে পারবো। তাই পা টিপে টিপে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম আমাদের ঘরের কাছে। দরজার পর্দাটার আড়ালে চুপ করে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইলাম। ভেতর থেকে তখন আমাদের ব্যাগপত্র ঘাঁটাঘাঁটি করার শব্দ পাচ্ছি। খানিকক্ষণ বাদেই ক্যাচ ক্যাচ করে একটা শব্দ পেলাম। বুঝতে পারলাম আমাদের দেরাজটাকে খুলছে এইবার। কিন্তু তাতে তো দরকারি তেমন কিছুই রাখা ছিল না। এই কারণেই বোধহয় দড়াম করে একটা শব্দ হলো। তারপর একটা লোকের চাপা কণ্ঠে গালাগালি ভেসে এলো। লোকটা যা খুঁজতে এসেছিল সেটা এখন দেরাজের পায়ার পেছনের দিকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা রয়েছে। আর এই জিনিস নিজের ব্যাগে করে বয়ে নিয়ে চলা বা ব্যাগের ভেতরে রাখা দুটোই কিন্তু বিপদের ব্যাপার। তাই কাজটা আমি আগে থেকেই সেরে নিয়েছিলাম। লোকটা এবার ঘরের এদিক ওদিকে পায়চারি করতে লাগলো। তার জুতোর শব্দ এপাশ থেকে ওপাশে ক্রমেই ভেসে আসতে লাগলো। এবার জুতোর শব্দটা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসছে। আমি তো প্রস্তুত হয়েই রয়েছি। দেখলাম দরজার পর্দাটা খানিকটা নড়ে উঠল, আর আমি তক্ষুনি অতর্কিতে লোকটার ওপর ঝাঁপিয়ে পড়লাম। দরজার সেই ভারী পর্দাটাকে দিয়ে লোকটার মাথাটাকে সম্পূর্ণ মুড়িয়ে নিয়ে আমার বাঁ হাতে ওর গলাটাকে কবজা করে ধরে ডান হাতের মুঠো পাকিয়ে কষিয়ে দিলাম গোটা 4 ঘুষি। আমার ঘুষি খেয়ে লোকটা মুখ থেকে অদ্ভুত একটা অস্পষ্ট শব্দ বের করলো। নিজেকে ছাড়াবার জন্য অক্লান্ত পরিশ্রম করেই চলেছে, কিন্তু আমার হাতের কবজা থেকে বেরিয়ে যাওয়া এতটাও সহজ নয়। লোকটা অনেক চেষ্টা করেও যখন আর নিজেকে কিছুতেই ছাড়াতে পারল না, তখন বুঝতে পারল তার সম্পূর্ণ শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। তখন আমি তাকে ছেড়ে দিলাম, আর ছেড়ে দিতেই লোকটা ধপাস করে দরজার সামনের মেঝেতে উপুড় হয়ে মুখ থুবড়ে পড়ে গেল। আমি তক্ষুনি তার সামনে হাঁটু গেড়ে বসে লোকটাকে চিৎ করে শুইয়ে কাপড় সরিয়ে দিলাম। এখন আমি লোকটাকে ভালো করেই চিনতে পারছি, তবে লোকটার মুখটাকে আরও ভালো করে দেখলাম। খোঁচা খোঁচা এক মুখ দাড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তার সারা মুখে ছোট বড় সব কাটা ছেঁড়ার দাগ। মাথার ব্যান্ডেজটা খুলে গিয়ে ক্ষতটা থেকে যেন চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। ঠোঁট দুটোও তার ফেটে গেছে, তাই সেখান থেকে রক্ত ঝরে পড়ছে। লোকটা যে একজন পাক্কা দাগি আসামি সেটা বুঝতে কোনো অসুবিধে হলো না। এর মধ্যেই সিঁড়িতে জুতোর শব্দ আর বাংলান্দি ভাষায় কার যেন কণ্ঠস্বর ভেসে এলো। বুঝতে পারলাম এখানে কার আগমন ঘটছে। আরে ভাই, তুমি কি ধার যাচ্ছ? কথাগুলো শুনেই বুঝতে পারলাম রিসেপশনিস্ট ছেলেটা এই লোকটাকে বাঁচাতে আসছে। ভাবলাম বেশি বাড়াবাড়ি করলে ছেলেটাকেও 2-1 ঘা দিয়ে দেব।
কিন্তু দেখলাম দৌড়ে এসে সে আমার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে নাটক করে বলল, क्या क्या हुआ साहब जी? अरे बाप रे, कितना खून बह रहा है। ये कौन है साहब? এই কি রে, এই লোকটা আবার কে রে? बेटा खाना चोर। ए सुनो, मेरे घर में ये चोर घुस गया था, हमने पकड़ लिया। चोर? हमारे होटल में चोर? हाँ चोर, तुम्हें दिखाई नहीं दे रहा है? जल्दी जाओ, जाके पुलिस को बुला के लाओ, जल्दी। পুলিশের নাম শুনেই ছেলেটার চোখ মুখ কেমন যেন ভয়ে পাল্টে গেল। তারপর বলল, साहब जी, आप लोग टूरिस्ट है, इधर आजू बाजू घूमिए फिरिए, सब चलेगा। क्यों पुलिस के झमेला में पड़ना चाहते हैं आप लोग? आप इसको हमारे हवाले कर दीजिए, हम इसको पुलिस के पास लेके जाएंगे। इसको छोड़ दीजिए साहब, छोड़ दीजिए। হ্যাঁ ঠিকই বলেছে ও। পুলিশের ঝামেলায় পড়ে ফালতু ফালতু আর ঝামেলা বাড়াতে যাস না বরুণ। এমনিতেই অনেক ঝামেলায় বেশি আছি, তারপর আবার। চুপ কর। তুই কি জানিস যে এই লোকটাই ট্রেনে আমাদের মারতে গিয়েছিল? হ্যাঁ, এই সেই লোক নাকি? বলছিস কি? কিন্তু এখন আবার আমাদের ঘরে কি করতে ঢুকেছিল? সেই অ্যান্টিক कुकरीটাকে খুঁজতে এসেছিল। भाई आप यहाँ पर खड़े क्यों हैं? जाइए ना, पुलिस को बुला के लाइए ना, आज हम इसको नहीं छोड़ेंगे। छोड़ दीजिए ना साहब, झमेला हो जाएगा, हमारा होटल का बदनाम हो जाएगा। अच्छा, ये जो चिट्ठी तुम्ही को दिया था ना, उसको हमारे घर पे पहुंचाने के लिए तुमने इससे कितने रुपए लिया था? हम सब जानते। কথাটা শুনেই ছেলেটা চমকে উঠল। তারপর 3-4 বার ঢোক গিলে বলল, नहीं 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 साहब, पैसा चिट्ठी हम क्यों ऐसा करेंगे साहब? हमने आपके घर पे कोई चिट्ठी नहीं दिया साहब। ओह अच्छा, ठीक है, तो हम जाके पुलिस को बुला के लाते हैं, वो लोग तो आएंगे, अभी दूध का दूध और पानी का पानी हो जाएगा। अभी बुला के लाएं क्या? नहीं नहीं साहब, नहीं। हाँ, हमको माफ़ कर दीजिए साहब, गलती हो गया। किसी को बताना मत साहब, नहीं तो हमको होटल से निकाल देगा। माफ़ कर दीजिए साहब, माफ़ कर दीजिए। ठीक है, तुम अभी जाओ, हमको इससे कुछ काम है, कुछ ज़रूरी पूछताछ करना है इससे, बाद में इसको छोड़ देंगे। अभी जाओ तुम। ठीक है साहब, ठीक है। কথাটা বলেই ছেলেটা যেই গতিতে উপরে উঠে এসেছিল আবার সেই গতিতেই নিচতলায় রিসেপশনে ফিরে গেল। সুদীপ্তকে বললাম, শোন, আমার ব্যাগের সামনের খাপটার চেন খুলে দেখ, ওখানে ভেতরে নাইলনের দড়ি আছে, চট করে ওটাকে নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসছি। বলেই সে চলে গেল। একটু পরেই পুনরায় ফিরে আসতেই বললাম, ওর হাত দুটোকে ভালো করে পিচমোড়া করে বাঁধ, আর তোর ওই ভীমের শক্তি দিয়ে টেনে লোকটাকে ঘরের ভেতর চেয়ারে বসিয়ে দেগা, বুঝলি? এর কাছ থেকে আমাদের এখন অনেক কিছু জানতে হবে। সুদীপ্ত লোকটাকে নিজের 2 হাতে পাঁজাকোলা করে তুলে নিয়ে গিয়ে ঘরের ভেতরে চেয়ারে নিয়ে গিয়ে বসিয়ে দিল। আমি এক গ্লাস জল এনে লোকটার চোখ মুখে ছিটিয়ে দিতেই দেখলাম তার জ্ঞান ফিরে এসেছে। ধীরে ধীরে মাথা তুলে আমাকে সামনে দেখতে পেয়েই কেমন যেন একটা তীর্যক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমায় বলল, শালা মরবি, তোরা দুটোই আমার হাতে পড়বি। নিজেদের ভালো চাস তো কুকরিটা ভালোই ভালো এক্ষুনি আমাকে দিয়ে দে, না হলে। এই বহুত জোরে চিল্লাচ্ছিস, কি নাম তোর? আমার নাম জেনে তুই কি করবি রে শালা? কাশীনাথ, বুঝলি? আমার নাম কাশীনাথ খাস্তগির। ভালোই ভালোই ছেড়ে দে আমাকে, ছাড় ছাড়। বেশ ভালো। তোর বাড়ি কোথায়? খিদিরপুর চিনিস? খিদিরপুর, খিদিরপুরে একবার চল না আমার সঙ্গে, গেলেই দেখতে পারবি সেখানে সেখানে আমার কীরকম দাপট। তুই জেল থেকে কবে ছাড়া পেলি? নাকি কেউ তোকে ছাড়িয়ে নিয়ে এসেছে তোকে কাজে লাগাবে বলে? কোনটা সত্যি? আচ্ছা, তিনি কি এই ডক্টর নারায়ণ গাঙ্গুলি, মানে নাগা? কথাটা শুনেই লোকটার দৃষ্টিতে একটা হতবাক হয়ে যাওয়ার মতো পরিষ্কার একটা ভাব লক্ষ্য করলাম। অবশ্য আমি প্রশ্নটা আন্দাজ করেই করেছিলাম, তাতে দেখলাম কাজ হয়েছে। কাশী বলল, 3-3টে মানুষকে খুন করেছি এই নিজের 2 হাতে। তার জন্য আলিপুর জেলেও ছিলাম, সাক্ষী আর প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেলাম। ডক্টর গাঙ্গুলি টাকা দিয়ে সাহায্য করেছেন, তাই তাই তার কাজটা। বুঝতে পেরেছি, তাহলে তুই এখন এই ভাড়াটে গুন্ডা হিসেবে কাজ করিস, তাই তো? এই এই তুই কি সালা পুলিশ নাকি বে?
যে তোর সব প্রশ্নের আমি জবাব দেব? ভালো চাষ তো ছেড়ে দে বলছি, না হলে ভুল করছিস। তুই এখন আমার ফাঁদে পা দিয়ে হাবুডুবু খাচ্ছিস। তোকে আমি না ছাড়া পর্যন্ত এই ঘর থেকে এক পাও নড়তে পারবি না, এটা কিন্তু মনে রাখিস। আর আমি এক্ষুনি চাইলে পুলিশকে কিন্তু ডাকতে পারি, আর ডেকে তোকে ধরিয়েও দিতে পারি। তাই যেমন করে বসে আছিস তেমন করে বসে থাক, চুপ করে। পুলিশ ডেকে আমায় ধরিয়ে দিবি? এতই সোজা? কাশীনাথ কাঁচা কাজ করে না, বুঝলি? কি অপরাধের জন্য আমাকে পুলিশের হাতে তুলে দিবি একটু শুনি? তোর কাছে চুরির কোনো প্রমাণ আছে কি? সালা, 3-3টে মার্ডার করার পরেও কেউ কিচ্ছু প্রমাণ করতে পারলো না, আর তুই সালা একটা চুনোপুটি মাত্র। বরুণ, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। ভীমের জোরটা ওকে একবার দেখাবো নাকি? না বাবা, থাক। তুই বরং অন্য একটা কাজ কর, আমার ব্যাগের চেন খুলে আমার ওষুধের বাক্সটা এনে দে, বুঝলি? ওর রক্তটাকে বন্ধ করা দরকার। আরে দাঁড়িয়ে থাকিস না গবেটের মতো, যা। কিন্তু লোকটা যে তখন থেকে তোকে... এটা তো ওর কাজ ভাই, এর জন্য ও টাকা নিয়েছে, আর ও কাজটা করেওছে। হাজার হোক, কাশীনাথ কিন্তু একটা মানুষ, এটা ভুলে গেলে চলবে না। তাহলে আমার মতো আর তোর মতো মানুষের সঙ্গে ওর মতো আসামির পার্থক্য কি রইল? তুই যা ইচ্ছে কর, আমি কিচ্ছু জানি না। তুই পারিসও বটে, ভারী দয়া দেখাচ্ছে। কথাটা বলে সুদীপ্ত গিয়ে আমার ব্যাগ খুলে ওষুধের ছোট বাক্সটা আমার হাতে দিয়ে খাটের একপাশে গোমরা মুখে গিয়ে বসে পড়ল। আমি বাক্স খুলে তার ভেতর থেকে অ্যান্টিসেপটিক লোশন বার করে তুলোয় ঢেলে এগিয়ে দিলাম কাশীনাথের কপালের দিকে। সে একটু কষ্ট করে মুখ দিয়ে অদ্ভুত শব্দ বার করল। ওর ফেটে যাওয়া ঠোঁটের দুপাশে রক্তটা তুলো দিয়ে মুছে বললাম, কাশী, আমার জন্য তোকে একটা কাজ করে দিতে হবে। তবে হ্যাঁ, তার জন্য অবশ্য আমি তোকে টাকা দেব। এতদিন টাকা নিয়ে লোকের খারাপ করে এসেছিস, আজ তোকে আমি সুযোগ দিচ্ছি একটা ভালো কাজ করে মানুষের মতো মানুষ হবার। আমার জন্য কাজটা করবি তো? কাশী কতটা হতবাক হয়েই বলল, হ্যাঁ হ্যাঁ, কি কাজ আগে একটু শুনি, তারপর করবো কিনা ভেবে বলবো। খুবই সামান্য একটা কাজ। আমার কেবল খবর চাই, মানে তোকে যে ভাড়া করে তার কাজ করাতে এখানে এনেছিল ওই ডক্টর গাঙ্গুলি, তার সমস্ত খবর কিন্তু আমার এখন চাই। বল, এর জন্য কত টাকা নিবি? তুই কি পুলিশের লোক নাকি রে, যে এত জিজ্ঞাসাবাদ করছিস, আমার খবর নিতে চাইছিস? আবার গৌহাটি থেকে আমাদের গাড়িটার পেছনে পেছনে ধাওয়া করে এসেছিস দেখলাম, তারপর এখন আবার ডাক্তারবাবু সব খবর জানতে চাইছিস? না, আমি কোনো পুলিশ নই। আমরা দুজন আমাদের জ্যাঠামশাইকে বাঁচাতে, তাকে এই ডক্টর গাঙ্গুলি নামের লোকটার হাত থেকে উদ্ধার করতে এখানে এসেছি, বুঝলি? আর তার জন্য আমাদের কিছু খবর লাগবে, আর সেটা একমাত্র তুই জোগাড় করতে পারবি। কাশী, বিশ্বাস কর, বলছি তো তার জন্য টাকা দেব। শালা বেইমানের দুনিয়া। ভেবেছিলাম জেল থেকে খালাস হওয়ার পরে ভালো কোনো কাজকর্ম করব, কিন্তু আমার মুখ দেখে কেউ আর শালা ভালো কাজ দিতেই চায় না। এই তুই একমাত্র কথাটা বললি। হ্যাঁ, টাকা নিয়েছি আমি, তবে বেইমানি আমার রক্তে নেই, কিন্তু সেটা খারাপ কাজ করতে গেলে। কিন্তু ভালো কাজের জন্য আমি মনিবের সাথে বেইমানি করতে পারি, আর টাকাও দিতে হবে না। তার জন্য বল, কি জানতে চাস তুই? সুদীপ্ত, কাশির হাত দুটো খুলে দে এবার। আমি পারবো না, তুই খুলে দে। বুঝেছি, ঠিক আছে। কথাটা বলে আমি উঠে গিয়ে কাশির হাত দুটো খুলে দিলাম। কাশি হাত দুটো ছাড়া পেয়ে নিজের কপালে আর ঠোঁটে বার দুয়েক হাত বুলিয়ে অদ্ভুত একটা শব্দ করে উঠল। তোর দেখছি হাতে পায়ে দুটোতেই বেশ জোর আছে। উফ, কিছু মনে করিস না কাশি, তোর কাজ যেমন তুই করেছিস, আমিও কিন্তু আমার কাজ করেছি। সে ছাড়, এখন বল, তুই আমাদের এই ঘরে কুকরিটাকে খুঁজতে এসেছিলিস কেন? তাই তো দেখছি সবই জানিস। আসলে কুকরিটা... হ্যাঁ জানি, ওটা না পেলে ডক্টর গাঙ্গুলি তোকে তোর কাজের একটা টাকাও দেবে না, তাই তো? আরে বাস, তুই তো দেখছি সব জানিস। তুই কি গোয়েন্দা নাকি রে? না, তবে ছোটবেলা থেকেই আমার একজন ভালো গোয়েন্দা হওয়ার খুব শখ ছিল। আচ্ছা, কুকরিটা যদি তোর কাছে থাকে তাহলে ওটা ডাক্তারবাবুকে ফিরিয়ে দিয়ে ঝামেলাটা মিটিয়ে দিলেই তো পারিস। বেকার ওটা নিয়ে তোর কাজ কি? আমার কাছে থাকলে না হয় একটা কাজে দিত। ওটার কাজ তো আছেই রে, ওটার কাজ আছে, তবে চিন্তা করিস না,
ওটা জায়গা মতোই রাখা আছে, তোর কোনো চিন্তা নেই। ডক্টর গাঙ্গুলির হয়ে তোর কাজের টাকা তুই ঠিক পেয়ে যাবি, আমি কথা দিলাম। তবে তার জন্য তোকে আমাদের কিছু কাজ করতে হবে। কি করবি তো? ঠিক আছে, করব। তোর জন্য কি কাজ করতে হবে বল। তাহলে শোন, আগামীকাল ডক্টর গাঙ্গুলি আমাদের জ্যাঠামশাইকে নিয়ে কোথায় যাবে, কোন সময় যাবে আর কিভাবে যাবে, এই সমস্ত কিছু খবর আমার চাই। সত্যি কথা বলতে আমার সামনে এইসব ব্যাপারে ডাক্তারবাবু কিছুই আলোচনা করে না। তিনি তার অ্যাসিস্ট্যান্ট সাত্তকী বাবুকে নিয়ে গোপনে মিটিং করে। আমি ওসবের ধারে কাছেও থাকি না বললেই চলে। আমাকে যে কাজ বলে দেয় আমি সেটা করি, ব্যাস এইটুকুই। সব ব্যাপারে নাক গলানোটা তিনি আবার পছন্দ করেন না। তবে হ্যাঁ, কাল কোনো একটা ঝর্ণার ধারে যাওয়ার কথা আছে, এইটুকু শুধু আমি জানি। আর সেখানে নাকি কোনো গুপ্তধন আছে বলে শুনলাম। এ তো ট্রেনে থাকতেই তুই বোধহয় শুনেছিস। আচ্ছা, কখন বেরোবে সেটা জানিস কি? যথাসম্ভব কাল সকালে। ঠিক আছে, তুই এখন রিসর্টে ফিরে যা। আর শোন, তুই গিয়ে ডক্টর গাঙ্গুলিকে বলবি যে তুই আমাদের ঘরে ঢোকার আগেই আমাদের ঘরে ফিরে আসতে দেখে তুই লুকিয়ে পালিয়ে এসেছিস, আর আমাদের মুখোমুখি হতে গিয়ে এক প্রকার বেঁচেই ফিরেছিস। মনে থাকবে? হ্যাঁ, সে আর বলতে হবে না, বুড়োটাকে আমি ঠিক সামলে নেব। আর কিছু কাজ? নিচে যাওয়ার সময় ওই যে রিসেপশনিস্ট ছেলেটা রয়েছে, তোকে যদি কিছু জিজ্ঞেস করলে কি বলবি? দুষ, ওটা শালা একটা ইঁদুরের বাচ্চা। ছোকরাটা আমাকে দেখলেই ভয় সিটিয়ে যায়। ও আবার নাকি আমাকে জিজ্ঞেস করতে আসবে। এই নে, এই মলমটা তোর ওই কাটা জায়গাটায় লাগিয়ে নিস। আর হ্যাঁ, নতুন কোনো খবর পেলে যে করেই হোক আমাদের কিন্তু জানাতে ভুলবি না, এটা আমার কিন্তু খুব দরকার। তারপর সে চেয়ার ছেড়ে উঠে পড়ল। সত্যি, তোর মতো আজ অবধি আমি কাউকে দেখিনি। কথা দিলাম, তোর জন্য আমার জান হাজির। চলি তাহলে। জান হাজির? আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। কাশি আমাদের ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি সুদীপ্তর দিকে ঘুরে দাঁড়িয়ে বললাম, কি বুঝলি ছোকরা? দেখলি তো কাশিকে কেমন আমার কথার ফাঁদে ফেলে নিজের দলে টেনে নিলাম। হুম, দেখলাম। আরে এই কারণেই তোকে বলি যে হুটহাট মাথা গরম করে কোনো কাজ হয় না। ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে তারপর এগিয়ে যেতে হয়। আচ্ছা, মাথা ঠান্ডার কথায় মনে পড়ে গেল, বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। চল আরও একবার ডাইনিং রুম থেকে চাটা খেয়ে আসি। সত্যি এখানকার চাটা না বেশ ভালো। এই চা খেয়েই হঠাৎ আমার বুদ্ধিটা একেবারে খুলে গেছে। আরে ওট ওট, চল চল, চিন্তা নেই, কাশি এখন আমাদের দলের লোক, আমাদের আটকে রাখার আর কেউ নেই। চল, আর দেরি করিস না, চাটা খেয়ে তোকে ওই বাঁশের আচার আর কমলা লেবুর গাছের ফুলের মধু এই দুটো দেখিয়ে নিয়ে আসি। চাইলে কিনতেও পারিস। চ। সুদীপ্ত উঠে জ্যাকেটের উপর চাদর মুড়িয়ে নিয়ে বলল, বাঁশের আচার এখানে পাওয়া যায় নাকি? হ্যাঁ রে ভাই, বললাম তো এখানে পাওয়া যায়। চল তোকে দেখাচ্ছি। আমিও আমার গায়ে একটা চাদর জড়িয়ে মাথা অবধি ঢেকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। অবশ্য এবার আর তালাটা দিতে ভুলে গেলাম না, তবে সেটা কিন্তু আমার নিয়মে, মানে তালাটাকে উল্টো দিক করে ঘুরিয়ে। আমরা দুই বন্ধু মিলে এখন নিশ্চিন্তে ডাইনিং রুম থেকে বেশ গল্প করে চা সিগারেট খেয়ে হোটেলটার বাইরে বাজারে চলে এলাম। বৃষ্টিটা এতক্ষণে থেমে গেছে, কিন্তু বাইরে ভীষণ রকম কনকনে ঠান্ডা লাগছে। আলো ঝলমলে রাস্তাঘাট, আর তার সাথে এই বাজার এবং দোকানপাট, লোকজনের ভিড় আর রাস্তা দিয়ে অনবরত গাড়ি ঘোড়ার চলাচল বেশ যেন জমজমাট করে তুলেছে এই পাহাড়ি অঞ্চলটাকে। সম্পূর্ণ চেরা গ্রাম জুড়েই বলা যায় এই বাজারটা রয়েছে। তবে আশেপাশে ট্যুরিস্ট লোকজন খুব কম সংখ্যকই দেখতে পেলাম। বাজার করতে আসা বা দোকানদার সব জায়গাতেই বেশিরভাগ খাসিয়া জনগোষ্ঠীর লোকজনের ভিড়। খাসিয়াদের ঐতিহ্য হলো মেয়েদের অধিকার সবার আগে। এখানে ছেলে বিয়ে করে মেয়ের বাড়ি গিয়ে সারা জীবন বসবাস করে, আর মেয়েরাই দোকানপাট থেকে শুরু করে সমস্ত কিছুই চালায় বা সামলায় বলা যায়। আর সেই কারণেই বোধহয় এই শৈল রাজ্যটা এত সুন্দর করে, এত অপরূপ করে সেজে উঠেছে, যেন মাতৃত্বের স্নেহস্পর্শে এবং তার লালন পালনে একটা অদ্ভুত রূপের সৃষ্টি করেছে।
চারিদিক যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনই লোকজনের বন্ধুত্ব সুলভ আচার ব্যবহার। সরল সাদাসিধে নিরীহ মানুষগুলোর কারোর মনেই কোনো হিংসা বিবাদ নেই। সর্বদাই মুখে যেন একটা হাসি লেগে রয়েছে। স্বেচ্ছায় এগিয়ে আসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তুমি যাই জানতে চাও সমস্ত কিছুই তারা সুন্দর করে তোমায় বুঝিয়ে দেবে। খাসিয়ারা তাদের নিজেদের খাসিয়া ভাষার পাশাপাশি হিন্দি আর ইংরেজি ভাষা মিশিয়ে কথা বলতে পারে। অপরূপ এই প্রকৃতির কোলে খাসিয়া মানুষজন সত্যিই কত অদ্ভুতভাবে ভালো। হ্যাঁ, ভালো মানুষের রূপ কল্পনা করলে বোধহয় এদের কারোর মতনই দেখতে লাগবে। খাসিয়া শিল্পকলা এবং সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হলো এই চেরা গ্রাম। যাই হোক, বাজারের ভেতর এদিক ওদিক ঘুরে দেখলাম সেখানে বিভিন্ন রকমের ফল, শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস, শীতের পোশাক আশাক, হাতে তৈরি করা নানান শিল্পকর্ম সবই পাওয়া যাচ্ছে। তবে যেটা দেখতে এসেছিলাম সেটা হলো বাঁশের আচার। একটা দোকানে ঢুকে গিয়ে সে কথা জিজ্ঞেস করতেই একটা আচারের বোতল আমার হাতে ধরিয়ে দিল। প্রথমটায় দেখে চালতার আচার বলেই মনে হয়েছিল, কিন্তু পরে যখন একজন দোকানি মহিলা চামচে করে এনে আমাদেরকে চেখে দেখালেন, তখন খেয়ে বুঝতে পারলাম সত্যি অসাধারণ খেতে। সুদীপ্ত প্রথমে বাঁশের আচারের নাম শুনে কিছুটা নাক সিটকে থাকলেও পরে একটু জোরাজুরিতে চেখেই দেখল। শেষমেশ একটা গোটা আচারের জার কিনেই ফেললো। তারপর বলল, মা আর বাবাকে গিয়ে খাওয়াবো, বুঝলি, দারুণ খেতে। ভদ্রমহিলার কাছে জানতে পারলাম বাঁশের কোরল দিয়ে, মানে বাঁশ গাছের গোড়ায় যে কচি বাঁশ বেরিয়ে আসে সেটা দিয়েই নাকি প্রধানত এই আচার তৈরি করা হয়। এরা আবার সেই বাঁশ কোরল নাকি সবজি হিসেবেও খায়, খেতেও নাকি বেশ ভালো এবং পুষ্টিকর। যাই হোক, এরপরে গেলাম ফলের দোকানে। সেখানে কমলা লেবুর গাছের ফুলের মধুর খোঁজ করতেই একটা মধুর শিশি আমার হাতে ধরিয়ে দিল। তবে এর আগে সেটাকে আমি কখনো চোখে দেখিনি। দোকানদার জানালেন কিছু বিশেষ মৌমাছি আছে যারা নাকি বেছে বেছে এই কমলা লেবুর ফুলের মধু সংগ্রহ করে নিয়ে গিয়ে তাদের মৌচাকে জমা করে। পাউরুটিতে মাখন লাগানোর পরে তার উপর একটুখানি এই মধু দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে কি, দোকানদার খাসিয়া লোকটিও কিন্তু এক ফোঁটাও মিথ্যে বলেনি। সত্যি কমলা লেবুর মধু দিয়ে পাউরুটি খেতে কিন্তু অপূর্ব। অবশ্য সেই সময় ফলের দোকানটা থেকে দুজনেই একটা করে শিশি কিনে নিয়েছিলাম। এরপর হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা ঠেলা গাড়ি থেকে গরম গরম চিকেন মোমো খেয়ে সন্ধ্যের টিফিনটা সেরে নিলাম। এদিক ওদিক খানিকক্ষণ ঘুরে ফিরে দেখতে লাগলাম। এরপর একটা ফোনের বুথ দেখতে পেয়ে সুদীপ্তর বাড়িতেও একটু ফোন করে জানিয়ে দিলাম। আমরা এখানে এসেছি প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে, বাড়িতে এতক্ষণ একটাও ফোন করা হয়নি। খুব ভাগ্য ভালো ছিল যে ফোনটা ধরেছিল ছোটকা। কেমন আছি, কোথায় আছি, কি হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে প্রায় আধা ঘন্টার মতো কথা বলে ফোনটা রাখলাম। মাঝখানে সুদীপ্ত আবার মেজো জ্যাঠামশাই আর জেঠিমা, মানে ওর বাবা, তাদের সঙ্গেও কথা বলেছে। ফোনে কথা বলতে বলতে বাঁশের আচার আর তার পিছু ছাড়ছিল না। তাই আমি শেষকালে, জেঠিমা কাল আবার সময় পেলে ফোন করব, চিন্তা নেই বলে ফোনটা কেটে দিলাম। না হলে কত রাত অবধি যে সে নিয়ে কথা চলতো তার আর ইয়ত্তা নেই। এরপর চেরাপুঞ্জির চেরা বাজার থেকে যখন হোটেলে ফিরে আসছি তখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। রাত তখন প্রায় 9:15 বাজে। রাত 8টা থেকেই বাজারের দোকানপাট এখানে সমস্ত কিছু বন্ধ হতে শুরু করে। আমরা যখন হোটেলে ফিরে আসছি তখন এই শৈল বাজারটি রাতের কালো অন্ধকারের চাদরে মুখ ঢেকে ফেলেছে। বাজারের সমস্ত ছোট বড় দোকানের আলোগুলো এতক্ষণে নিভে গেছে। পথঘাট তখন প্রায় জনশূন্যই বলা চলে। এখানে খুব তাড়াতাড়ি বাজার বন্ধ হয়ে যায়। তাই অতি দ্রুত পা চালিয়ে হোটেলে ঢুকে রিসেপশন পেরিয়ে যেই না নিজেদের ঘরের দিকে এগিয়ে চলেছি, অমনি রিসেপশনে বসে থাকা অন্য আরেকটি ছেলে আমাকে পিছু ডাকলো। साहब सुनिए, इधर आइएगा ज़रा। हाँ बोलिए, क्या बात है? ये लेटर आपको किसी ने देने के लिए बोल के गया है साहब। আমি চিঠিটা হাতে নিয়ে বললাম, ये किसने दिया आपको? आपने उसको देखा? नहीं साहब, मेरे आगे इधर जो लड़का बैठा था उसने घर जाते समय हमको बोला कि ये लेटर ऊपर 4 नंबर घर के साहब लोग जब बाहर से लौट आए तो उनको दे देना।
ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই বলে চিঠিটা হাতে নিয়ে আমাদের ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকে চিঠিটা খুলে দেখলাম তাতে লেখা আছে, কাল সকাল 8টায় সাতঝর্ণা যাব, কাশীনাথ। চিঠিটা পড়া শেষ করেই পুরো ব্যাপারটা এতক্ষণে বুঝতে পারলাম। খাটে বসে কম্বল গায়ে দিয়ে সুদীপ্ত বলল, কার চিঠি রে? কি লিখেছে? আমার দেওয়া ওষুধে কাজ হয়েছে কাশির, বুঝলি? সেটাই চিঠিতে লিখে জানিয়েছে। চল দেখি, চট করে খেয়ে এসে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আগামীকাল সকাল 8টা থেকে আমাদের অনেক কিন্তু দৌড়ঝাঁপ করতে হবে, তাই মনে হচ্ছে। আবার হেঁয়ালি কেন করছিস? কথাগুলো পরিষ্কার করেই তো বলা যায় নাকি? সব কিছু তোকে খুলে বলতে হবে? হ্যাঁ রে, তুই এত গবেট মার্কা বুদ্ধি কোথায় রাখিস বলতো? তুই কি কিছুই বুঝতে পারিস না? আরে এমন রেগে যাচ্ছিস কেন? এর মধ্যে আমাকে বলা কথাগুলো ভুলে গেলি? এখন একদম মাথা গরম নয়। আচ্ছা শোন তাহলে, কাশি এই চিঠিটা আমাদেরকেই লিখেছে, আর তাতে জানিয়েছে যে ডক্টর গাঙ্গুলি আগামীকাল সকাল 8টা নাগাদ জ্যাঠামশাইকে নিয়ে 7 সিস্টার্স ফলস যাবে। এবার বুঝতে পারলি কেন বললাম? হ্যাঁ, এইবার বুঝে গেছি। হ্যাঁ, এইটুকু কথা বলতে পারে হেঁয়ালি করতে হয় নাকি? দেখ তো কত সুন্দর করে বুঝিয়ে বললি, আর আমি চট করে বুঝে গেলাম। এবার চল খেয়ে আসি। দুজনেই ডাইনিং রুমে গিয়ে রুটি আর মুরগির মাংস সাবার করে এসে নিজেদের ঘরে ফিরে এলাম। ঘড়িতে তখন রাত 9:45। সুদীপ্ত গিয়ে কম্বলের তলায় শুয়ে পড়ল। আমি আমার ব্যাগে কিছু দরকারি জিনিসপত্র গুছিয়ে রেখে দিলাম, কারণ আগামীকাল এই জিনিসগুলো আমাদের কাজে লাগতে পারে। এরপর ঘরের বাতি নিভিয়ে দিয়ে আমি চলে গেলাম পূর্ব দিকের জানলাটার ধারে। জানলার একটা পাল্লা খুলে দেখলাম ওপাশে হোটেলে জ্যাঠামশাইয়ের ঘরের ঠিক বাঁ দিকের জানলার পাল্লাটা বেশ খানিকটা খোলা রয়েছে। ঘরে বাতিও জ্বলছে। জ্যাঠামশাই একটা টেবিলের সামনে চেয়ারে বসে কি যেন একটা দেখছেন। তার উল্টো দিকে গালে হাত দিয়ে বসে রয়েছেন ডক্টর গাঙ্গুলি। তিনি জ্যাঠামশাইকে মাঝে মাঝে কিছু একটা বলছেন বলে মনে হলো। ডক্টর গাঙ্গুলির ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়েছে তার অ্যাসিস্ট্যান্ট সাত্তকী। সেও এক দৃষ্টিতে টেবিলের দিকে চেয়ে রয়েছে। আমি পেছনে সরে এসে ব্যাগ খুলে আমার বাইনোকুলারটা বার করে এনে আবার ফিরে গেলাম জানলাটার কাছে। বাইনোকুলারে চোখ লাগিয়ে টেবিলের উপরটায় দেখার চেষ্টা করলাম। দেখে মোটামুটি একটা ধারণা করতে পারলাম যে ওটা সেই তুলট কাগজের টুকরোটা। তার উপর হিজিবিজি কী সব যেন লেখা রয়েছে, যদিও এতটা দূর থেকে বোঝা খুবই মুশকিল। অবশ্য কাগজটাকে আমার হাতে দিয়ে পড়তে বললে আমারও বোধহয় মাথার ভেতরে সমস্ত কিছু তালগোল পাকিয়েই যেত। তবে এখন দেখে যতদূর বুঝতে পারলাম, জ্যাঠামশাই লেখার নিচে কিছু একটা সাংকেতিক চিহ্নগুলোকে বোধহয় উদ্ধার করার চেষ্টা করছেন। এদিকে আমার পেছনে নাক ডেকে আমাদের স্বয়ং বাংলান্দিবাবু গভীর ঘুমে এতক্ষণে আচ্ছন্ন। ভাবলাম, না, ওকে আর ডেকে লাভ নেই, গিয়ে শুয়েই পড়ি বরং। জানলা বন্ধ করে ফিরে এলাম বিছানায়। বাইনোকুলারটাকে টেবিলে রেখে দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে হাজারটা চিন্তাই আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। আর বেশিক্ষণ সময় নষ্ট করলাম না। কখন যে ঘুমের অতলে তলিয়ে গেছি নিজেরই খেয়াল নেই। আচমকাই আমার কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না। সুদীপ্ত দৌড়ে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে বলল, বরুণ, বরুণ তাড়াতাড়ি চল আমার সঙ্গে, তোকে একটা দারুণ জিনিস দেখাবো। আরে এমন করে হাঁপাচ্ছিস কেন? কি দেখাবি? আরে বাবা চল না আগে, তুই দেখলে অবাক হয়ে যাবি। আয় আয় তাড়াতাড়ি দেখবি, আয়। সুদীপ্ত আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলল। কোথায় যে আমাকে নিয়ে যাচ্ছে তা আমি নিজেও জানি না। কিছুটা দূরে যাওয়ার পরে আমার সামনে দেখতে পাচ্ছি খাসিয়া পাহাড়ের ভীষণ গভীর একটা গিরিখাতের একেবারে ধারে এসে আমাকে দাঁড় করিয়েছে। নিচে তাকাতেই আমার বুকটা একেবারে কেঁপে উঠল। বাপ রে, আমি যদি আর এক পা এগোই তাহলে একেবারে গিরিখাতের গভীরে গিয়ে পড়ব। কেউ আমার হদিশ খুঁজে পাবে না। হঠাৎই সুদীপ্ত আমার হাত দুটো টেনে ধরে বলল, বরুণ তুই এই দিকটা দিয়ে চলে আয় আমার সঙ্গে। দেখলাম একটা ঢালু পাহাড়ি পথের ঢালের খাঁজে পা ফেলে ফেলে আমি গিরিখাতের নিচের দিকে ক্রমাগত নেমেই চলেছি।
ছোট বড় অজস্র রং বেরঙের পাথর সেই পথের পাশে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেশ অনেকটা নিচে নামার পরে চোখের সামনে দেখলাম একটা নাম না জানা গুহা। পাহাড়ের বুকে কেউ যেন বিশাল একটা গর্ত খুঁড়ে রয়েছে। বাইরেটায় সবুজ ঘন জঙ্গলে ঢাকা। গুহার ওপর পাহাড় থেকে গাছের অসংখ্য ঝুড়ি নেমে এসেছে, আর গুহাটার ভেতরে মিশমিশে কালো অন্ধকার। বাইরে থেকে গুহার ভেতরটার কিছুই ঠাহর করা যাচ্ছে না। সেই সময় হঠাৎই আমার পায়ের পাতায় একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। চেয়ে দেখি কোথা থেকে না জানি দুধ সাদা রঙের মেঘ এসে আমার পায়ে ধাক্কা দিচ্ছে। তারপর দেখলাম একটা সরু স্বচ্ছ জলের ধারা অনবরত গুহার ভেতর থেকে বেরিয়ে এসে আমার পায়ের পাতা ছুঁয়ে ঢাল বেয়ে বিশাল এক জলপ্রপাতের রূপ নিয়ে ঝরে পড়ছে পাহাড়ের বুক চিরে। একেবারে অতল গভীর গিরিখাতের নিচের দিকে বয়ে চলেছে। সেই সময় আবারও আমার হাতে একটা টান অনুভব করলাম। দেখি সুদীপ্তর কণ্ঠস্বর। আরে আয়, দাঁড়িয়ে পড়লি কেন? আমি সুদীপ্তর পেছন পেছন অন্ধকারময় সেই গুহার ভেতরে ঢুকে গেলাম। সেখানে শুধুই গভীর অন্ধকার। আমার শরীরের সর্বত্র বিন্দু বিন্দু জলের ধারা উপর থেকে টপ টপ করে ঝরে পড়ছে। আমি সেটা বেশ অনুভব করতে পারছি। টুপ টুপ করে জলের শব্দ গুহার দেওয়ালে যেন প্রতিফলিত হয়ে অন্ধকারের ভেতরে চারিদিক থেকে আমার কানে ভেসে আসছে। আমি অন্ধকারে সুদীপ্তর হাত ধরে শুধু সামনে এগিয়ে চলেছি। আমি কিছুই দেখতে পাচ্ছি না সামনে। হঠাৎই খেয়াল হলো একটা তীব্র আলোয় যেন ঝলমল করে উঠল সমগ্র গুহার চারিদিকটা। খানিকটা সময় চোখে কিছু দেখতে পেলাম না। তারপর খানিকটা সময় চোখ সয়ে এলে সেই আলোটার উৎস সন্ধান করতে গিয়ে দেখতে পেলাম আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে একটা বিশালাকার সোনার গদা, আর সেটা থেকেই তীব্র একটা সোনালি আলোক ছটা ঠিকরে বেরিয়ে আসছে আমাদের চোখে, যেন এক মুহূর্তে ধাঁধা ধরিয়ে দিচ্ছে। এরপর সেই তীব্র আলোতে আমার চোখ খানিকটা শুয়ে এলে তাকিয়ে দেখলাম সেই সোনার গদার পাশে রয়েছে বিশালাকৃতি দুটো মানুষের পা। আর তক্ষুনি সম্পূর্ণ আকাশ বাতাস কাঁপিয়ে উঠে সুদীপ্ত বলে উঠল, উপরের দিকে একবার চেয়ে দেখ বরুণ। আমি সোনার গদাটা আর সেই পা দুটোকে দেখতে দেখতে ওপরে চেয়ে দেখতেই আমার চোখ দুটো যেন এক মুহূর্তে বিস্ফারিত হয়ে উঠল। এ কি দেখছি সুদীপ্ত, তুই এত বড় হয়ে গেলি কি করে? হ্যাঁ, আবারও ভয়ঙ্কর কণ্ঠে সে বলে উঠল, তোকে আমি বলেছিলাম না বরুণ, আমি ভীম। এই দেখ আমার হাতে গদা। কি এবার বল, আমাকে ভীমের মতো দেখতে কি না? দুর্বোকা, তুই তো আমার বন্ধু, তুই আবার ভীম হতে যাবি কেন? ও, তাহলে তুই আমাকে ভীম বলে ডাকবি না? না, কিছুতেই না, তুই আমার বন্ধু। ও আচ্ছা, তাই বুঝি। তবে রে বরুণ বেটা, তোর এত বড় সাহস, এই নে তোর শাস্তি ভোগ কর এবার। কথাগুলো বলেই সে সেই সোনার গদাটা এক হাতে তুলে ধরে দুরুম করে আমার কাঁধের উপর চালিয়ে দিল। এদিকে সুদীপ্ত আমার কাঁধে জোরে জোরে ঠেলা দিতে দিতে বলছে, হত ছাড়া, সকাল 7:30 বেজে গেছে, এখনো ভোঁস ভোঁস করে ষাঁড়ের মতো নাক ডেকে বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। আরে রাতে কি তুই চেরা বাজারে পাহাড়া দিতে বেরিয়েছিলি নাকি? আয় বরুণ, বরুণ ওঠ ভাই আমার। ওর ডাকে শেষকালে আমার ঘুমটা ভেঙেই গেল। উফ, এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম তাহলে। ধরফর করে বিছানায় উঠে বসলাম। ধীরে ধীরে চোখ খুলতেই সুদীপ্ত বলল, উফ, মহারাজা ধীরাজ উঠেছেন শেষমেশ। বাপরে, ঘুমোতেও পারিস তুই? কখন থেকে ডেকেই চলেছি। ওদিকে যে 7:30 বেজে গেছে সে খেয়াল আছে তোর? নিজেই বললি আজ সকাল 8টায়।
আমি আর বাকি কথা শোনার বা স্বপ্নটার কথা বলার সময় পেলাম না। বিছানা ছেড়ে কোনো রকমভাবে উঠে তড়িঘড়ি সোজা বাথরুমে ঢুকে গেলাম। তারপর দাঁত মেজে মুখ ধুয়ে এসেই দেখি ফ্লাক্সে করে 4 বিস্কুট দিয়ে গেছে। বোধহয় সুদীপ্তই নিচ থেকে নিয়ে এসেছে। সুদীপ্ত কাপে করে চা ঢালতে ঢালতে বলল, সকাল সকাল একটা খারাপ খবর আছে তোর জন্য। রাতের পোশাক পাল্টে তাড়াতাড়ি চা খাওয়া শেষ করে কোনো রকমে তৈরি হয়ে বললাম, কি খবর? কাশি আরও একটা চিঠি দিয়ে গেছে, এই দেখ, আমি পড়ে দেখেছি এটা। এনে ধর, লিখেছে 8টার বদলে 7:30টায় বেরিয়ে গেছেন ডক্টর গাঙ্গুলি। সে কি রে? তাহলে এখন আমরা কি করব? তাহলে আর কি, জ্যাঠামশাইকে এখন আর খুঁজে পাবো কিনা জানি না। চল, আমাদের কিন্তু আর খুব বেশি দেরি করা যাবে না। খুব তাড়াতাড়ি বেরোতে পারলে হয়তো ঠিক সময় মতো ওদের ধরতে পারবো। বাইরে কেমন একটা ঘন কুয়াশা পড়েছে দেখেছিস? আর এই খারাপ ওয়েদারে আশা করছি ওদের গাড়িটা খুব বেশি দূর যেতে পারবে না। তাছাড়া 8টা বাজতে এখনও 5 মিনিট বাকি আছে। আমাদের গতকালকের গাড়িটাকেও পেয়ে যেতে পারি, বুঝলি? চল একবার গিয়ে দেখি। ঠিক আছে, তাই চল। দুজনেই ঘর থেকে বেরোনোর সময় খেয়াল করলাম তালাটা যাতে উল্টো করে থেকে যায়। দেখলাম রিসেপশনে সেই ছেলেটা বসে রয়েছে। মুচকি হাসি দিয়ে বলল, गुड मॉर्निंग साहब। आज आप लोग क्या घूमने जाएंगे? হ্যাঁ, থোড়া ইধার উধার ঘুমনে যাएंगे। বুঝতে পারলাম কালকের দাওয়াইতে এরও কাজ হয়েছে। घूमने जाने के लिए गाड़ी चाहिए क्या? आप बोलेंगे तो। नहीं, हमने पहले से ही गाड़ी को बोल दिया, अभी वो स्टैंड में खड़ा है। ओह, बहुत अच्छा साहब। कोई तकलीफ हो तो हमको बता देना साहब, और कल के लिए हमको माफ़। वो तो हम भूल गए। हम अभी के लिए चलते हैं, बाद में आपसे बात करते हैं, ठीक है? बाय। हाँ साहब, जाइए। हैप्पी जर्नी साहब। হোটেল থেকে বেরিয়ে আমরা সোজা ট্যাক্সি স্ট্যান্ডে চলে এলাম। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা সব ট্যাক্সিগুলোকেই যাওয়ার জন্য আবদার করতে রাখলাম। হঠাৎই আমার পেছন থেকে কে যেন চেনা গলায় হিন্দিতে বলে উঠল, साहब हम इधर है। ओ साहब जी देखिए अपने पीछे। পেছনে ঘুরে দেখতেই ও মা, এ তো আমাদের আগের দিনের সেই চেনা ড্রাইভার লোকটা। আমাদের দিকে একগাল হাসি নিয়ে এগিয়ে এসে বলল, आप लोगों को दूर से देखते ही समझ गया था। आइए गाड़ी में आइए। ড্রাইভার ভদ্রলোকের পেছনে হাঁটতে হাঁটতে বললাম, उफ, थैंक गॉड। अरे आपको ही तो ढूंढ रहे थे हम लोग। अच्छा, कल आपका नाम नहीं पूछा था, आपका नाम क्या है? जी मेरा नाम नाथन है साहब, और ड्राइवर को हम खासिया लोग जॉब बोलते हैं। आइए आइए गाड़ी पे बैठिए, और पहले कहाँ जाना है साहब बोलिए। पीछे एक। গাড়ির দরজা খুলে আমরা দুজনেই ভেতরে ঢুকে বসে পড়লাম। আমি অবশ্য গতকালের মতোই ড্রাইভার নাথানের পাশেই বসে পড়লাম। বললাম, हमको 7 सिस्टर्स फॉल्स जाना है, थोड़ा जल्दी कीजिए ना। आसपास और कुछ देखना नहीं है साहब? अरे देखेंगे, ज़रूर देखेंगे, क्यों नहीं देखेंगे? यहाँ पर तो हम लोग घूमने के लिए ही आए हैं। पहले हम लोगों को 7 सिस्टर्स फॉल्स में आप छोड़ दीजिए, ठीक है? वहाँ पर हम लोगों का थोड़ा बहुत काम है। काम ख़त्म करने के बाद आप जहाँ बोलोगे हम लोग वहाँ पर जाएंगे, ठीक है? ठीक है साहब, आपका जो मर्जी। এই বলে সে গাড়ি স্টার্ট দিয়ে চেরা বাজার ছাড়িয়ে চলল সোজা দক্ষিণ দিকে। আমি বললাম, अच्छा नाथन साहब, यहाँ से वो 7 सिस्टर्स फॉल्स कितना दूर है? यही बस 7 किलोमीटर जाना है साहब। হিসেব করে দেখলাম তাহলে খুব একটা বেশি সময় লাগার কথা নয়। ঘড়িতে প্রায় 8:20 হয়ে গেছে। বুকের ভেতরটা অনবরত ধুকপুক করতে লাগলো। জানি না আমাদের সাথে কি হতে চলেছে, আমরা কিচ্ছু জানি না। চওড়া রাস্তার দুধারে কয়েকটা পাথরকুচির কারখানা আর কয়েকটা কয়লার পুরনো খাদান যেতে যেতে মাঝে মধ্যেই আমাদের চোখে পড়ল। দূরে খাসিয়া পাহাড়ের মাথায় দুর্গের মতো কিছু একটা দেখা যাচ্ছে বলে মনে হলো। তাতে মন্দিরের মতো চূড়াও দেখতে পেলাম। নাথানকে জিজ্ঞেস করে জানতে পারলাম ওটা চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন। 1952 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ওই মিশনটির উদ্বোধন করেছিলেন। সেখানে স্কুল, মন্দির আর মিউজিয়ামও রয়েছে। পর্যটকদের জন্য সেখানে থাকার পর্যাপ্ত বন্দোবস্তও রয়েছে। রাস্তার পাশেই একটা জায়গায় আঙুল দেখিয়ে সে বলল, ওদিক থেকে খানিকটা হেঁটে গেলেই নাকি একটা ঝর্ণা রয়েছে যার নাম নোহকালকাই ফলস।
সেটাকে নিয়ে নাকি এখানে একটা ছোট্ট গল্পও রয়েছে, মানে খাসিয়াদের প্রাচীন প্রবাদ আর কি। সেটা অবশ্য ঝর্ণাটা দেখার পরেই নাকি সে বলবে বলে ঠিক করে রেখেছে। এই ঝর্ণাটা নাকি সারা পৃথিবীর মধ্যে চতুর্থ এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় উচ্চতম ঝর্ণা। আমি এই সমস্ত কথা নাথানের মুখে শুনতে শুনতে সামনের দৃশ্যগুলোকে উপভোগ করতে করতে এগিয়ে চলেছি, আর মুহূর্তের জন্য যেন ভুলে যাচ্ছিলাম আমরা এখানে ঠিক কী কাজ করতে এসেছি। প্রকৃতি যেন কোনো একটা অজানা মোহের টানে আমাকে কখনো ভাসিয়ে নিয়ে চলেছে খাসিয়া পাহাড়ের মাথায় সেই জমে থাকা সাদা মেঘের ভেলায়, আবার কখনো কখনো নিয়ে চলেছে সবুজ পাহাড়ি উঁচু নিচু ঢালের সেই কমলা লেবুর বাগিচায়। আমার মনের ভেতরে যেন একটা আলাদা অনুভূতি কাজ করছে বারবার। ওই তো পাহাড়ি সবুজ ঢালটা। হঠাৎই যেন চোখে পড়ল নানান রঙের অর্কিড এবং তার ওপর উড়ে বেড়াচ্ছে হাজারটা প্রজাপতির ঝাঁক। কি বিচিত্র প্রকৃতির যেন সৃষ্টি হয়েছে এখানে। প্রকৃতি তার অকৃত্রিম ভালোবাসা দিয়ে চারিদিকের এই দৃশ্যপট এঁকে চলেছে, একটা একটা করে তার নিখুঁত হাতে তৈরি করে দিচ্ছে মানুষের উপভোগের জন্য। এই সমস্ত দেখতে দেখতে এগিয়ে চলেছি। খানিকক্ষণ বাদে নাথান বলল, ये लीजिए साहब, आ गया आपका 7 सिस्टर्स फॉल्स। आप लोग जाइए, काम ख़त्म करके वापस इधर आइए, हम इधर ही गाड़ी लेके खड़े रहेंगे। গাড়ির দরজা খুলে নেমেই বাইরে পা দিয়ে সামনের কিছুটা এগিয়ে যেতেই আমার চোখের সামনে যে দৃশ্য ফুটে উঠল তা দেখে আমি যেন ক্ষণিকের জন্য নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছি। একেবারে স্তম্ভিত হয়ে কেবল হাঁ করে দাঁড়িয়ে রয়েছি। আমি সেই মুহূর্তে যেন নিজেকে একটা শিশু বলে কল্পনা করতে লাগলাম। আমার থেকে বহু দূরে দাঁড়িয়ে রয়েছে প্রকৃতি মাতৃকা। তার দুই হাত বাড়িয়ে যেন আমাকে কাছে টেনে নিতে চাইছেন। আমার দু চোখ বেয়ে দু ফোঁটা অশ্রুর ধারা নেমে এলো। এই সময় খুব করে মায়ের কথা মনে পড়ছে। অনেক অল্প বয়সে আমি মাকে হারিয়েছি, কিন্তু এখন কেবলই যেন মনে হচ্ছে আমি আমার পুনরায় আমার মাকে খুঁজে পেয়েছি। আমার চোখের সামনে ভেসে উঠেছে খাসিয়া পাহাড়ের বুকে যেন একটা বিশাল অর্ধচন্দ্রাকৃতি পাথরের ওপর দিয়ে দুধ সাদা রঙের অনেকগুলো ঝর্ণাধারা তার দুর্বার গতি নিয়ে পাহাড়ের বুক চিরে ঝরে পড়ছে গভীর গিরিখাতে। দেখে যেন মনে হচ্ছে পাহাড়ের মাঝে কতগুলো সাদা ওড়না বিছিয়ে দিয়েছে কেউ, আবার সেইগুলো ক্রমাগত হাওয়ায় যেন উড়ে চলেছে। কে যেন আমার কানে কানে এসে বলে গেল, দেখ বরুণ, দেখ, তোর চোখের সামনে তোর আজ 7-7টি মা রয়েছে, তোর জন্য আঁচল পেতে বসে রয়েছে বরুণ, দেখ। সত্যি কি যে অদ্ভুত আনন্দ জেগে উঠছে মনের মধ্যে, তার ভাষায় বোঝাতে পারবো না। এ বুঝি আবার আমার নতুন করে মাকে খুঁজে পাওয়ার আনন্দ। আজ এখানে না এলে বোধহয় মাকে দেখতে পেতাম না। अरे अरे वो देखिए साहब जी, कल का वो काला एम्बेसडर वो उधर खड़ा है। নাথানের কথায় পুনরায় ফিরে এলাম নিজের স্বপ্ন রাজ্য থেকে দুশ্চিন্তা রাজ্যে। নাথানের কথায় আমার ঘোর ভাঙল। নাথানের আঙুলের ইশারাটা বরাবর তাকিয়ে দেখি, হ্যাঁ, ওর কথাটা একেবারে সত্যি। আমাদের গাড়িটা থেকে সোজাসুজি রাস্তার ঠিক ডান দিকেই বড় একটা পাথরের টিলার আড়ালে আগের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। গাড়িটার পেছন দিকের খানিকটা দেখা যাচ্ছে। গাড়ির নম্বরটা আমার মুখস্থই ছিল, তাই আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। কালো গাড়িটাকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে দেখলাম গাড়িটার দরজা জানলা সব বন্ধ, ভেতরে কেউ নেই। নাথানকে ডাকলাম, ड्राइवर जी आप हम लोगों के लिए एक काम करेंगे। সে তার গাড়ির সমস্ত কিছু বন্ধ করে হাঁটতে হাঁটতে আমার কাছে এগিয়ে এসে বলল, अरे हाँ साहब, जरूर करेंगे, आप एक बार बोलिए ना। ज़्यादा कुछ नहीं, मतलब हम लोगों के लिए गाइड बनेंगे। मतलब ये जो झरना है ना, इसके नीचे जाना है हम लोगों को। रास्ता तो मालूम नहीं है, अगर आप रास्ता बता देते तो बहुत अच्छा होता। उसके लिए हम आपको पैसे भी देंगे। अरे पैसा नहीं चाहिए साहब, लेकिन नीचे जाने से बहुत ही खतरा है। और कोई रास्ता भी तो नहीं है ना, अगर नीचे नहीं जाएंगे तो किसी का जान चला जाएगा नाथन साहब।
बात को समझिए प्लीज़, थोड़ा मदद कर दीजिए ना। আমার কথাটা শুনে নাথান কিছুক্ষণ চিন্তা করে নিয়ে বলল, अरे बात क्या है साहब, आप क्यों इतना खतरा मोल ले रहे हैं? हाँ, कोई दिक्कत हो तो बता दीजिए हमें। हाँ, कल से आपको देख रहे हैं कि आप किसी बात को लेके परेशान हैं। সেই সময় নাথানকে জ্যাঠামশাইয়ের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিতেই সে চমকে উঠল। তারপর বলল, खजाना अभी इस झरने के अंदर गुफा में? हमने तो ऐसा आज तक कभी नहीं सुना। अगर है तो ठीक है साहब, चलिए उधर जाने का रास्ता हम आपको बताएंगे। हाँ, मगर हम एकदम नीचे नहीं जाएंगे साहब, मुझे माफ़ करना। अरे अरे ठीक है, इतना हम लोग के लिए बहुत काफ़ी है। अभी चलो जल्दी। आइए साहब, उधर से जाना है। গিরিখাতের পাথরের খাঁজে পা দিয়ে আমি আর সুদীপ্ত দুজনেই নাথানের সেই দেখিয়ে দেওয়া পথ ধরে ওকে অনুসরণ করতে করতে এগিয়ে চললাম নিচের দিকে। পাথরের ঢাল বেয়ে নামতে নামতে নাথান বলল, साहब नीचे देखते हुए सावधानी से आना, नहीं तो गीली पत्थरों में पाँव फिसल सकता है साहब। हाँ हाँ ठीक है, चलिए। দেখতে পাচ্ছি আমার সামনে প্রায় 2000 ফুট নিচে একটা খাড়া গিরিখাত। তারপর জলের ধারা একটা পাথরের কুয়োতে পড়ে স্রোতের প্রবল ধারায় ঝর্নার শাখা প্রশাখাগুলো একত্র হয়ে বয়ে চলেছে তীব্র বেগে। পা একবার ভুল করে পিছলে গেলেই শরীরের একটা হাড়ও আস্ত থাকবে না। সাত সাতটা ঝর্নার অবিরাম গতিধারা থেকে হাওয়ায় বিন্দু বিন্দু জল ভেসে এসে ভিজিয়ে দিচ্ছে আমাদের সামনের পাথরের ধাপগুলোকে। সুদীপ্ত আমার পেছনে পেছনে আসছে। পাহাড়ি পথের ধাপ বেয়ে বেশ কিছুটা নিচে যাওয়ার পর একটা ছোট্ট সমতল পাথুরে জায়গা দেখতে পেয়ে তিনজনে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। নাথান বলল, इससे ज़्यादा हम नहीं जा पाएंगे साहब, बाकी आप जाइए। ওপর থেকে ঝর্ণাটাকে দেখে যেমন মনোমুগ্ধকর মনে হয়েছিল, কিন্তু এখন তার খানিকটা নিচে নেমে এসে তার রূপ এবং গর্জন শুনে আমার বুকের ভেতরটা ঠিক ততটাই ভয়ের আশঙ্কা জাগিয়ে তুলল। আমি যেন পা দুটোকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইলাম। এই আর এগোনোর দরকার নেই, কি ভয়ঙ্কর দেখেছিস? তাছাড়া সামনে শুধু জল আর কয়েকটা ছোট বড় পাথর ছাড়া আর কিছুই নেই, দেখেছিস? এইরকম একটা বিশাল আকৃতির জলপ্রপাতের ঠিক কোন জায়গাটায় সেই গুহাটা আছে তারও তো আন্দাজ করা মুশকিল। চল ভাই, এখান থেকেই ফিরে যাই বলুন। মনের মধ্যে একটা পরাজয়ের অনুভূতি বারবার মনটাকে ভারাক্রান্ত করে তুলল। ভাবছি এত দূরে এসেও শেষকালে ফিরে যাব, কিন্তু যাদের পেছনে ধাওয়া করে এতটা দূর অবধি এলাম তারা তো কত প্রবীণ মানুষ। ওনারা যদি এমন একটা ভয়ঙ্কর জলপ্রপাতকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই রকমই চিন্তা মাথায় আসতেই একটা জেদ চেপে গেল। বললাম, সুদীপ্ত, আমার কথা শোন, তুই নাথানকে সঙ্গে করে গাড়িতে ফিরে যা, আর আমি কথা দিচ্ছি জ্যাঠামশাইকে সঙ্গে করে আমি আসব, ঠিক আছে? তুই কিচ্ছু চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। তোর আর আগে যাওয়ার কোনো দরকার নেই। সেটা হয় বুঝতে পারলাম, কিন্তু তুই বা কিভাবে সামনে এগিয়ে যাবি? কথাটা শুনেই ব্যাগ থেকে নাইলনের দড়ি বার করে নিজের কোমরের সঙ্গে শক্ত করে বেঁধে ফেললাম। তারপর আমার সামনেই আমাদের মাথার ওপর দিয়ে হেলে পড়া একটা পাইন গাছের শক্ত গুঁড়িতে সেটাকে বেঁধে দড়িটার অন্য মাথাটাকে বেঁধে নিয়ে খানিকটা নিচে পা বাড়ালাম। পাহাড়ের ওপর থেকে কোনো কারণে হয়তো গাছটা কাত হয়ে পড়ে রয়েছে। জলে ডুবে থাকা অর্ধেক অংশটা আমাকে সামনের ওই বড় পাথরটা অবধি পৌঁছে দিতে পারবে বলে মনে হলো। তারপর সেই পর্যন্ত গিয়ে বাকি সামান্য পথটুকু ছোট বড় পাথরগুলোর ওপর পা দিয়ে ওপারে পৌঁছে যেতে পারলেই একেবারে কেল্লা ফতে। সেই ভেবে আমি পা বাড়ালাম। জলের মধ্যে জুতো সমেত আমার পায়ের পাতা ভিজতেই ঠান্ডা একটা স্পর্শ অনুভব করলাম। জলটা প্রচণ্ড ঠান্ডা, তার সাথে জলের প্রবল স্রোত যেন আমাকে টেনে নিয়ে যেতে চাইল। তারপর আবার ফিরে এলাম আগের জায়গায়। চিন্তা করে দেখলাম এই পথ ছাড়া তো আর অন্য কোনো বিকল্প পথও নেই, যেখানে জ্যাঠামশাই ওই ঝর্নার মাঝ বরাবর গেছেন। যদি সেখানে যাওয়ার এর চেয়ে ভালো পথ নাই বা থাকে, তাহলে তারা সেখানে গেল কিভাবে? সেই কথা ভেবেই আমি এদিক ওদিক চেয়ে দেখলাম। তারপর नाथन के बोललाम, नाथन साहब, और कोई रास्ता नहीं है उधर जाने के लिए?
हाँ वो तो है साहब, मगर उधर से एकदम नीचे नहीं जा सकते हैं। झरने को और सामने से देखने के लिए एक रास्ता टूरिस्ट लोगों के लिए बनाया तो गया है, मगर आगे जाके वो रास्ता बंद है। কি আর করি এখন? তাও আমার ভাগ্য ভালো যে শীতকাল বলেই ঝর্ণাটার এতটা কাছে আসতে পেরেছি। এই সময়ে যদি এতটা ভয়ঙ্কর হয় তাহলে বর্ষাকালে না জানি কী রূপ হতে পারে, কল্পনাও তো করা যায় না। ঝর্ণার স্বচ্ছ জলের নিচে কিছু বড় পাথর আমার নজরে পড়ল। চিন্তা করে দেখলাম যদি এই পাথরগুলোতে কোনো রকমভাবে পা দিয়ে সামনে এগিয়ে যাওয়া যায় তাহলে কাছের ওই পাথরের চড়াই উতরাই পার করে অনায়াসেই ঝর্ণাটার ভেতরের দিকে যাওয়া যেতে পারে। কথাটা ভাবতেই আবারও পা বাড়িয়ে দিলাম জলের নিচে ডুবে থাকা একটা বড় পাথরের উপরে। মুহূর্তের মধ্যে যেন প্রবল স্রোতের ধারায় আমাকে টেনে নিয়ে যেতে চাইল। আমিও দুই হাত দিয়ে শক্ত করে ধরে থেকে দড়িটার ওপর নিজের শরীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে, বলতে গেলে প্রায় দড়িটায় ঝুলে পড়ে জলের নিচে পাথরগুলোকে দেখতে দেখতে পা ফেলে ফেলে এগিয়ে যেতে লাগলাম। বরফ গলা জলে আমার পা দুটো যেন ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো। তবুও মনের অদম্য সাহস আর শক্তি দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। আমার পেছন থেকে অনবরত দুজনেই বলে যাচ্ছে, বরুণ ফিরে আয় ভাই, ফিরে আয় আর যাস না বরুণ। साहब ओ साहब छोड़ दीजिए ना, आगे मत जाइए साहब, लौट आइए। কিন্তু কে শুনছে কার কথা? আমি আমার মনের ভেতরে কেবলই একটা সাহস সঞ্চয় করে এগিয়ে চলেছি। দেখি আজ আমাকে কে আটকাতে পারে। বেশ অনেকটা দূর অবধি যাওয়ার পর গাছটার শেষ মাথায় পৌঁছতেই দেখি আরও খানিকটা এগিয়ে গেলেই একটা পাথুরে ঢালু জমি। পা বাড়িয়ে দিয়ে উঠে পড়লাম সেখানে। তারপর কোমর থেকে দড়িটাকে খুলে ফেলে দিলাম জলের মধ্যে। উফ, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। কতটা যে পরিশ্রম করার পর এখানে পৌঁছতে পেরেছি সে একমাত্র আমিই জানি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এদিক ওদিক চেয়ে সামনে যাওয়ার পথটাকে খুঁজতে লাগলাম। আশেপাশের ফাটল থেকে বেরিয়ে আসা মোটা মোটা শেকড়গুলোকে হাতে ধরে প্রথমে বুঝে নিলাম কোনগুলো শক্ত আর কোনগুলো আলগা। শক্ত শেকড়গুলোকে হাতে নিয়ে পাথরের খাঁজ বরাবর চড়াই উতরাই পেরিয়ে ঝর্ণার একেবারে কাছে পৌঁছতেই দেখি পাহাড়ের জঙ্গলাকীর্ণ ঢালের ফাঁক দিয়ে একটা সরু পাথুরে পথ এঁকে বেঁকে চলে গেছে একেবারে প্রথম ঝর্ণার জলের ভেতর দিয়ে। বুঝতে পারলাম তাহলে আগে যাওয়ার কোনো একটা পথ নিশ্চয়ই রয়েছে। একদিকে গভীর গিরিখাত আর অন্যদিকে পাহাড়ের খাঁজ কাটা এবড়ো খেবড়ো দেওয়াল। খাঁজ কাটা সেই পাথুরে দেওয়াল ধরে এগিয়ে চলেছি ঠিকই, প্রচণ্ড ঠান্ডা আর জলের ছিটায় চোখে মুখে সামনে যেন একটা অদ্ভুত ঝাপসার সৃষ্টি হয়েছে। এক হাত দিয়ে চোখ মুখ মুছে আবারও এগিয়ে চলেছি। সেই সময় 7 বোন যেন একসঙ্গে তীব্র স্বরে গর্জন করে উঠল। তারা যেন বলতে লাগলো, ফিরে যা, না হলে আজ তোর এখানেই মৃত্যু ঘটবে। দূরে ওপাশটায় এক ঝলক চোখ পড়তেই দেখি নাথান আর সুদীপ্ত যেন তন্ময় হয়ে আমার সঙ্গে এই 7 ঝর্ণার দক্ষ যজ্ঞের দৃশ্যটা ক্রমাগত উপভোগ করে চলেছে। ওদের দেখতে পেয়ে হাত নাড়িয়ে জানিয়ে দিলাম যে আমি ঠিক আছি। সুদীপ্ত আমার হাতের ইশারাটা বুঝতে পেরে সেও একই রকমভাবে ইশারা করে জানালো যে আমি না ফেরা অবধি ওখানেই দাঁড়িয়ে থাকবে। এরপর সেই সরু পথ ধরে চলতে চলতে আমার চোখের সামনে ধীরে ধীরে দূরের সমস্ত দৃশ্যপটগুলো দুধ সাদা রঙের ঝর্ণার জলের আস্তরণে ঢাকা পড়তে লাগলো। ভীষণ গর্জনের শব্দে যেন মুহূর্তেই কানে তালা ধরিয়ে দেওয়ার জোগাড়। কত যে বাহারি অর্কিড আর পাহাড়ি ছোট ছোট রঙিন ফুল আমার পায়ের তলায় পিষ্ট হয়ে এতক্ষণে তাদের অমূল্য জীবন শেষ করে ফেলেছে তার আর ইয়ত্তা নেই। ঝর্ণাটার প্রায় মাঝ বরাবর আসতেই চোখে পড়ল পাহাড়ের গায়ে একটা গভীর খাঁজ, আর আমার মাথার ওপরে পাথরের একটা এবড়ো খেবড়ো প্রকাণ্ড ছাদ। সেই ছাদ বেয়েই অবিশ্রান্ত ঝর্ণাধারা গড়িয়ে পড়ছে গিরিখাতের নিচের দিকে। খাঁজটাকে লক্ষ্য করে এগিয়ে যেতেই দেখি খাঁজের ফাঁকের পরেই আরও বড় একটা ফাটল। দেখে মনে হলো কেউ যেন পাহাড়ের এই মাঝের অংশটাকে নিজের 2 হাত দিয়ে টেনে খানিকটা ফাঁকা করে দিয়েছে। ফাটলটার কাছে ধীর পায়ে এগিয়ে যেতেই দেখি ফাটলের ভেতরটা অন্ধকার।
সেই সময় হঠাৎই আমার মনে পড়ল আজ সকালেই তো এরকমই কিছু একটা স্বপ্নে যেন দেখেছি। এটাকে ফাটল না বলে একটা গুহার প্রবেশদ্বার বললেও ভুল হবে না। এর উচ্চতা একটা পূর্ণবয়স্ক মানুষের সমান ধরে নেওয়া যায়। পিঠ থেকে ব্যাগটাকে হাতে নিয়ে চেন খুলে ভেতর থেকে টর্চ বার করে হাতে নিয়ে তারপর সেটাকে জ্বালিয়ে গুহার ভেতরে প্রবেশ করলাম। গুহার ভেতরের চারদিক থেকে অজস্র জলের ফোঁটার টুপটাপ শব্দ ভেসে আসতে লাগলো। টর্চের আলো ফেলে গুহার দেওয়ালটার যত দূর দেখলাম তত দূর শুধুই স্ট্যালাগমাইট পাথরের বিভিন্ন আকৃতির স্তম্ভ চোখে পড়ল, আর মাথার ওপরে স্ট্যালাকটাইট পাথরের তীক্ষ্ণ ফলার মতো স্তম্ভ প্রায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখান থেকেই টুপটুপ করে জল ঝরে পড়ছে নিচে। নিচের দিকে বহু এবড়ো খেবড়ো পাথরের ছড়াছড়ি। গুহাটা চওড়ায় আন্দাজ হাত পাঁচেকের মতো তো হবেই। টর্চের আলো ফেলতেই এদিক ওদিক প্রকৃতির আরও একটা অনবদ্য সৃষ্টি আমার চোখে পড়ল। সাথে বেশ ভয়ও লাগছে। একটা উটকো দুর্গন্ধ বারবার আমার নাকে আসতে লাগলো। গোটা কয়েক বাদুড় মাথার উপর দিয়ে আচমকাই সশব্দে উড়ে গেল। বুঝতে পারলাম গন্ধটা তাহলে বাদুড়ের বিষ্ঠার। এদিকে যতই এগিয়ে যাচ্ছি সামনে, ততই যেন ঠান্ডা জলের মাঝে আমার পায়ের পাতা দুটো ক্রমেই ডুবে যাচ্ছে। কোথাও কোথাও আবার হাঁটু অবধি জল। কোনো কোনো জায়গায় অনেকটাই মাথা নিচু করে, আবার কখনো কখনো হামাগুড়ি দিয়েও যেতে হচ্ছে। কতটা দূর অবধি গেলাম তা ঠিক আন্দাজ করতে পারলাম না। তবে হঠাৎই খানিকটা দূর থেকে আমার কানে একটা কণ্ঠস্বর ভেসে এলো। কি বলছে সেটা ঠিক বোঝা গেল না। গুহার দেওয়ালে প্রতিফলিত হয়ে কণ্ঠস্বরটা কেমন যেন অদ্ভুত তরঙ্গের সৃষ্টি করেছে। আরও খানিকটা সামনের দিকে এগিয়ে যেতেই এবার পরিষ্কার বুঝতে পারলাম কণ্ঠস্বরটা ডক্টর গাঙ্গুলির। তিনি তার দল ইতিমধ্যেই জায়গা মতো পৌঁছে গেছেন। টর্চের বেশ কয়েকটা তির্যক আলো গুহার একটা দেওয়ালের নির্দিষ্ট জায়গাকে আলোকিত করে রেখেছে। আমি চুপ করে দাঁড়িয়ে কেবল ওদের কার্যকলাপ দেখে চললাম। দেখলাম জ্যাঠামশাই আর ডক্টর গাঙ্গুলি পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন, আর কাশি একটা শাবল নিয়ে আলোর জায়গাটাকে লক্ষ্য করে এগিয়ে গিয়ে একটা আঘাত আনলো। তারপর শাবলের আঘাতের শব্দ প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়ল অন্ধকার গুহার চারিদিকে। এরপর একইভাবে ঘন ঘন শাবলের আঘাতে পাথরগুলো টুকরো টুকরো হয়ে ছিটকে পড়তে লাগলো চারিদিকে। ডক্টর গাঙ্গুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজের তদারকি করছেন। জ্যাঠামশাইকে দেখলাম সেই তুলট কাগজটা হাতে নিয়ে টর্চের আলো ফেলে কি যেন দেখছেন বারবার। এবার সাত্তকীর দেখা পেলাম। সে এগিয়ে এলো বোধহয় হাতুড়ি আর একটা ছেনি জাতীয় কিছু নিয়ে। ডক্টর গাঙ্গুলি তাকে নির্দেশ দিলেন, এই সাত্তকী, ওই দিক থেকে কাটতে থাক। আমার মনে হচ্ছে ওখানে এই জিনিসটা আছে। সাত্তকী আদেশ পাওয়া মাত্রই তার কাজ শুরু করে দিল। এবার শাবলের আঘাতের সাথে সাথে তার সঙ্গে জুড়ে গেল ছেনি আর হাতুড়ির ঠুংঠাং শব্দ। গুহার নিস্তব্ধতাকে খান খান করে দিল সেই দুই ফলার মিলিত আঘাত। বেশ অনেকটা সময় ধরে দুজনেই পরিশ্রম করে সমস্ত দেওয়াল থেকে একটা স্ট্যালাগমাইট পাথরের স্তম্ভকে সম্পূর্ণ খসিয়ে ফেলে যখন দুজনেই হাঁপিয়ে উঠেছে, তখন ডক্টর গাঙ্গুলি নিজেই শাবল হাতে নিয়ে বলল, ছাড়, আমি ভেঙে দেখাচ্ছি, যত সব কুড়ে দল সর। এই সময় দেখি ডক্টর গাঙ্গুলিও কাজে লেগে পড়েছেন, কিন্তু গুনে গুনে গোটা দশেক আঘাত করতেই শাবল হাতে নিয়ে ফিরে এসে একটা পাথরের ওপর বসে পড়ে তিনি হাঁপাতে লাগলেন। আমি মনে মনে হাসছি আর ভাবছি, মৃগধন। আমিও কিছু একটা আন্দাজ করেছিলাম যে সেখানে তেমন গুপ্তধন বলে কিছুই নেই। তবে এই সমস্ত অজানা গুহার সম্পর্কে আগে থেকেই কিছু ধারণা করা যায় না। আমি যতদূর জানি, এই শৈলশহর মেঘালয় রাজ্যটার সমস্ত খাসি, গারো আর জয়ন্তী পাহাড়ের বুকে প্রচুর খনিজ পদার্থের সম্ভার লুকিয়ে রয়েছে। কয়লা, চুনাপাথর থেকে শুরু করে ইউরেনিয়াম অবধি এখানে পাওয়া যায়। হতেও পারে বার্মিজ ভাষায় মৃগধন নামক কোনো অমূল্য খনিজ সম্পদ থাকলেও থাকতে পারে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। টর্চের আলো ফেলে এগিয়ে গেলাম ওদের দিকে। আমাকে দেখতে পেয়েই ওরা সকলেই এক প্রকার হতভম্ব হয়ে গেল। আমি এগিয়ে গিয়ে বললাম, এই ডক্টর গাঙ্গুলি, এত পরিশ্রম করে এখনও অবধি কিছু পেলেন না? ডক্টর গাঙ্গুলি আমাকে দেখেই উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে এসে বলল,
তুমি? ও, তুমি তাহলে এখানেও আমাদের পিছু ছাড়নি দেখছি। কিন্তু এসেই যখন পড়েছো তখন তো আর তোমাকে জ্যান্ত ফিরে যেতে দেওয়া যায় না। এই কাশি, কাশি, এটাকে ঘাট ধরে বাইরে নিয়ে গিয়ে কাদের মধ্যে ফেলে দে, যা। খবরদার নারায়ণ, আগে থেকেই সাবধান করে দিচ্ছি। ওকে কিছু করলে আমি কিন্তু সমস্ত কিছু এখনই এই জলের মধ্যে ফেলে দেব। আমি হেসে ডক্টর গাঙ্গুলিকে উদ্দেশ্য করে বললাম, যে জিনিসটা আদৌ নেই বৃথাই কেন খুঁজে মরা ডক্টর গাঙ্গুলি? আপনি কি এখনো বুঝতে পারেননি? তুমি বোধহয় সব কিছু আগে থেকেই জেনে বসে আছো দেখছি। হ্যাঁ, কালকে ছোকরা তুমি। এখানে তুমি তোমার গোয়েন্দাগিরি ফলাতে এসো না। নিজের ভালো চাও তো এক্ষুনি এখান থেকে চলে যাও, যাও। কিরে কাশি, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? বললাম না ঘাট ধাক্কা দিয়ে এটাকে তাড়া দেখি, যা। সে কাজটা আমি করতে পারবো না স্যার। কি কি বললি তুই? আরো একবার বল, কি বললি? বললাম তো আমি পারবো না। আপনার ক্ষমতা থাকলে আমার বন্ধুর গায়ে একবার হাত লাগিয়ে দেখান না, তারপর বোঝাবো। কথাটা শুনেই ডক্টর গাঙ্গুলির হাত থেকে শাবলটা হঠাৎই ঠং শব্দ করে মাটিতে পড়ে গেল। তারপর তিনি বললেন, ও আচ্ছা আচ্ছা, এইবার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। এই টিকটিকিটাকে এখানে আসার খবরটা তাহলে তুই দিয়ে এসেছিস, তাই না? আচ্ছা, বেশ বেশ, তাহলে মনে রাখিস, তোর সমস্ত কাজের একটা টাকাও তোকে আমি আর দেব না। যেখান থেকে এসেছিস যা, আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যা, যা। সে আমার টাকা লাগবে না, আমি চললাম। এই বলে কাশি ফিরে যেতে গেলে আমি ওকে বাধা দিয়ে বললাম, কাশি দাঁড়া, তুই যাবি না, এখানেই দাঁড়া, তোর এখন কাজ আছে। আমি ব্যাগ খুলে কুকরিটা বার করে এনে ওর হাতে ধরিয়ে দিয়ে বললাম, এটাকে বাজারে বেচে দিয়ে তোর পাওনা গন্ডা সব মিটিয়ে নিস, ঠিক আছে? অ্যান্টিক জিনিস বলে কথা, আশা করি এটার ভালোই দাম হবে। কুকরিটাকে হঠাৎই নিজের চোখের সামনে দেখতে পেয়ে ডক্টর গাঙ্গুলি যেন হামলে পড়লেন। তারপর বললেন, এটা এটা আমার, তোমার বাবার কোনো সম্পত্তি নয় যে যাকে তাকে এটাকে দিয়ে দেবে। আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও, এক্ষুনি দাও, না হলে। কাশি আচমকাই চোখের নিমেষে আমার হাত থেকে কুকরিটাকে কেড়ে নিয়ে ডক্টর গাঙ্গুলির গলার কাছে ধরে বলল, 3-3টে মার্ডার করেছি, বুঝতে পেরেছেন? তখন কিন্তু আমার একবারও হাত কাঁপেনি। এখন 4 নম্বর মার্ডারটা করতেও আমার কিন্তু একবারও হাত কাঁপবে না। মেরে আপনার লাশ নিয়ে গিয়ে খাদে ফেলে দেব, কাক পক্ষীতেও খুঁজে পাবে না, বুঝেছেন? এখন চুপ করে দাঁড়িয়ে থাকুন, এক পা এগিয়েছেন কি আপনার গলায় এটাকে চালিয়ে দেব। ডক্টর গাঙ্গুলি ভয়ে যেন কেমন চুপসে গেল। জ্যাঠামশাই এগিয়ে এসে বললেন, এই এই তোরা কি শুরু করলি বলতো বলুন? আমাকে কি নিজের মতো করে চলতে ফিরতে দিবি না তোরা? হ্যাঁ, এক্ষুনি ছেড়ে দে নারায়ণকে, ছাড় বলছি। কিন্তু জ্যাঠামশাই, আপনি যে গুপ্তধনের খোঁজ করতে এখানে এসেছিলেন সেই রকম গুপ্তধন এখানে কিছুই নেই। আপনি কি সেটা এখনো বুঝতে পারছেন না? তুই কি বলতে চাস বলতো? গুপ্তধন এখানে নেই মানে? এখানে এই যে কাগজটা পরিষ্কারভাবে উল্লেখ করাই আছে, দেখ না, এই দেখ। আরে বাবা, আপনি নিজে হাতে এই ধাঁধাটার সমাধান করেছেন, অথচ এত দূর পৌঁছে যাবার পরও আপনি এই ছোট্ট কথাটা বুঝতে পারছেন না। মৃগধন মানে হলো ভীমের গদা। মৃগধন মানে ভীমের গদার নাম? হ্যাঁ, ভীমের গদার নাম হলো মৃগধন। তার বলছি কি, এই যে স্ট্যালাগমাইট পাথরের স্তম্ভটাকে যে ভেঙেছো তোমরা, এটাকে দেখতে ছিল ঠিক ভীমের গদার মতো। আর এখানে আশেপাশে তাকিয়ে দেখো একবার, একই রকম দেখতে পাথরের স্তম্ভ কতগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই দেখুন, এই পাথরটার চারিদিকে কেমন পিঁপড়ের বাসার মতো গোল করে ছড়িয়ে রয়েছে ছোট ছোট স্ট্যালাকটাইট পাথরের ঢিবি। সমস্ত গুহাটাতেই হাজার হাজার পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু এই জায়গাটার পাথরগুলোর অবস্থান দেখে কি আপনার একটা গোলাকার বলে মনে হচ্ছে না? গুনে দেখুন একবার, এই সম্পূর্ণ চক্রটার মধ্যে কতগুলো এরকম পিঁপড়ের বাসার মতো স্ট্যালাগমাইট পাথর রয়েছে। গুনে দেখেছি, মোট 8টা আছে। আর গুনে দেখেছিলাম বলেই এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এরপর আন্দাজ করে এখানকার এই মাঝখানের পাথরের স্তম্ভটাকে বেছে নিয়েছি, কিন্তু স্তম্ভটা ভেঙে ফেলেছি, গুপ্তধন কোথায়? আচ্ছা, তাহলে এবার ধাঁধাটা মনে করুন, কেবল শেষের লাইন দুটো।
অষ্টমতম বল্মিক মাঝে বৃঘধন রাখা আছে। এখানে বল্মিক মানে যে পিঁপড়ের বাসা সেটা আমি জানি, কিন্তু বৃঘধন মানেটা জানতাম না। আর ডক্টর গাঙ্গুলি, ধন্যী মশাই, মানে ধন্যী আপনার অধ্যাবসায়। যে কোনো নামের পেছনে ধন শব্দটার উল্লেখ থাকলেই যে সেটা গুপ্তধন হয়ে যায় না, সেটা বোধ করি আপনাকে মনে করিয়ে দিতে হবে না। এই যে ধরুন গোবর্ধন, গোবর্ধন মানুষের নামও হয়, আবার গোবর্ধন পর্বতও হয়। এই এখন গোবর্ধন নামটা শুনে আপনি আবার সেই গোবর্ধন পর্বতটাকে খুঁড়ে দেখতে যাবেন যে সেখানে গুপ্তধন রয়েছে কিনা? সত্যি মানে আশ্চর্য ব্যাপার। সাত্যকী হঠাৎই বলে উঠল, হ্যাঁ, যেমন দুর্যোধন হারাধন সেই রকমই কি? হ্যাঁ, এটাও তেমনই কিছু একটা ধরে নাও। জ্যাঠামশাই বললেন, আর যদি এখানে কোনো গুপ্তধন নাই বা থাকে, তাহলে এইরকম একটা অদ্ভুত দাদা লিখে রেখে পাশে এই মোসমাই গুহাটার ভেতরে কেন কেউ রেখে দিয়ে যাবে না, তা আবার মূর্তিটা সমেত। আচ্ছা জ্যাঠামশাই, আপনি প্রকৃতি পুজোর নাম শুনেছেন কখনো? যেমন পাহাড়, পর্বত, ঝর্ণা, নদী, চাঁদ, সূর্য, আকাশ, বাতাস, গাছপালা, এরকম আরও কত কি। হ্যাঁ, তা শুনেছি। আমাদের হিন্দু ধর্ম কেন, অনেক ধর্মেই সেই পুজো রীতি সে যুগেও ছিল আর এখনও আছে। হ্যাঁ, হয়তো তেমনই কোনো কিছুর পুজোর প্রচলন ছিল সেই সময়, মানে 1700 শতকে। হয়তো কোনো উপজাতির উপাসনার মন্দির ছিল এই গুহা, আর কালক্রমে সেই উপজাতির কেউ হয়তো প্রচারক হিসেবে নিজের পরবর্তী প্রজন্মের কাছে এই পুজোর নিয়ম নীতি আর তাদের ইষ্ট দেবতার প্রতিকৃতির কথা নির্দেশ করে গেছেন। একসময় পৃথিবীতে অনেক ধর্মের উত্থান হয়েছিল, আবার সময়ের আবর্তনে তাদের মধ্যে বেশ কিছু কিন্তু এখনও বর্তমানে রয়েছে, আবার কিছু ধর্মেরও কিন্তু অবলুপ্তি ঘটে গেছে। তবে হ্যাঁ, এই জায়গায় গুপ্তধন থাকুক বা না থাকুক, আমার মনে হয় এখানে তেমনই কোনো একটা পাণ্ডুলিপি এখনও সংগৃহীত রয়েছে। ডক্টর গাঙ্গুলি বললেন, তাহলে 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 আমার সমস্ত কিছুই ভুল। এখানে এখানে কোনো রকম গুপ্তধন নেই। আমার আন্দাজ তেমন কিছুই নেই, তবে আমাকে একটুখানি খুঁজে দেখতে হবে, না হলে বুঝতে পারবো না। কিছু তো একটা থাকার কথা অবশ্যই। এই বলে আমি এগিয়ে গেলাম স্ট্যালাগমাইট পাথরের ভেঙে পড়া সেই ধ্বংসস্তূপটার দিকে। 2 হাত দিয়ে ভাঙা পাথরগুলো সরাতে সরাতে আবার এদিক ওদিক খুঁজে টর্চের আলো ফেলতেই হঠাৎই পাথরটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে এগিয়ে গিয়ে ভালো করে দেখলাম। বললাম, আমার হাতুড়ি আর ছেনি লাগবে। ডক্টর গাঙ্গুলি যেন এক প্রকার সাত্যকীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে দৌড়ে এসে আমার হাতে ছেনি আর হাতুড়িটা ধরিয়ে দিল। আমি ছেনি আর হাতুড়ি দিয়ে পাথর কাটতে শুরু করলাম। বেশ অনেকটা চুনা পাথরের দেওয়াল কাটতেই আমার মাথার খানিকটা ওপরে দেখতে পেলাম একটা পাথরের খাঁজের ভেতর কিছু একটা যেন আটকে রয়েছে। টর্চের আলো উঁচু করে ধরতেই সেই ফাঁকে একটা হাত বাড়িয়ে দিয়ে ভেতর থেকে টেনে বের করে আনলাম সেই বস্তুটাকে। উৎসুক জনতার মতো আমার পেছনে তখন সকলেই এসে উপস্থিত। হাতে নিয়ে ফিরে এসে টর্চের আলো ফেলতেই দেখলাম সেটা একটা প্রাচীন পুঁথি। অনেকগুলো পাতা রয়েছে তাতে। পুঁথিটা কোনো গাছের ছাল বা কোনো পশুর চামড়ায় মলাট দেওয়া। তার একদিকে ভাঁজ করে শিকড় বা ওই ধরনের কিছু একটা দিয়ে গোটা পুঁথিটা বাঁধা রয়েছে। হাতে নিয়ে এগিয়ে আসতেই সবাই মিলে আমাকে ঘিরে ধরল। সবার মুখেই তখন একটাই প্রশ্ন, এটা কি? খুব ধীরে ধীরে খুলে ফেললাম পুঁথির বাঁধনটা। একটা উটকো চামড়ার পচা গন্ধ পেলাম ভেতর থেকে। ভেতরের প্রথম পাতায় অস্পষ্টভাবে অঙ্কিত রয়েছে একজন দেবতা নাকি দেবীর মূর্তি, ঠিক বুঝতে পারলাম না। আর তার নিচে কালো রঙের কালি দিয়ে অচেনা ভাষায় অস্পষ্টভাবে কিছু একটা লেখা রয়েছে দেখলাম। ওটাকে দুর্ভেদ্য ভাষা বললে খুব একটা ভুল হবে না। জ্যাঠামশাই সেদিকে তাকিয়ে বললেন, দেখি আমার হাতে দে তো। আমি জ্যাঠামশাইয়ের হাতে পুঁথিটাকে ধরিয়ে দিতেই তিনিও বেশ অনেকক্ষণ ধরে মনোযোগ সহকারে পুঁথির পাতাগুলোকে ধীরে সুস্থে উল্টে পাল্টে তারপর পর্যবেক্ষণ করার পর সেটাকে নিয়ে বললেন, এটা বার্মিজ ভাষায় লেখা মাহচিন তারা সাধনার পুঁথি। তাতাটাতে ওই একই ধরনের লেখা আছে।
আর এটাতে যথাসম্ভব মাহ চিন্তার আর সাধনা সম্পর্কে লেখা আছে। আসলে যে কোনো বৌদ্ধ সন্ন্যাসীর বোধি লাভের আগে এই দেবীকে তুষ্ট করতে হয়, তাহলে এই বোধি লাভের জন্য এগিয়ে যাওয়ার পথ সরল হয়। বৌদ্ধ ধর্মে যে 21 তারার উল্লেখ আছে, ইনি হলেন সেই তারাদের মধ্যে একজন দেবী। হিন্দু ধর্মেও এই দেবীর উল্লেখ করা আছে। মনে মনে ভাবলাম, আমার অনুমান তাহলে মিথ্যে হয়নি, মোটামুটি মিলেই গেল। জ্যাঠামশাই বললেন, আর যথাসম্ভব এই পুঁথিটাও তুলট কাগজের, ওপরেই লেখা। বাইরেটায় হরিণ বা সেই জাতীয় কোনো প্রাণীর চামড়া দিয়ে মলাট দেওয়া হয়েছে। পরীক্ষা করে একবার দেখতে হবে। ডক্টর গাঙ্গুলি বললেন, তাহলে কি গুপ্তধন বলতে এটার কথাই বলা হয়েছিল? আমি বললাম, হ্যাঁ, তাছাড়া আবার কি, তবে এর মূল্যও কিন্তু আজ কম নয়। আর যদি সন্দেহ থাকে যে গুপ্তধন রয়েছে এখানে, তাহলে আপনি গিয়ে একবার খুঁজে দেখুন, যদি পান তো ভালো। ডক্টর গাঙ্গুলি আর ওনার অ্যাসিস্ট্যান্ট সাত্তকীর মুখটা কেমন যেন শুকিয়ে গেল। হেরে যাওয়া সৈনিকের মতো পরাজয় স্বীকার করে ডক্টর গাঙ্গুলি তখন বললেন, কত পরিশ্রম, কত সময় অপচয় করে, কত অর্থ ব্যয় করে শেষকালে গুপ্তধন হাতে পেলাম। এ তো ভাবতেই পারছি না। না, আপনার পরিশ্রম অবশ্য সম্পূর্ণ জলে যায়নি। এই নিন, এই পুঁথিটা আপনি রাখুন। আপনার সংগ্রহের তালিকায় এই পুঁথিটাকে জুড়ে নিন, আর সাথে আপনার এই কুকরিটা। ওটা আপনার জিনিস, আপনার কাছেই থাক। তবে হ্যাঁ, এটাকে আবার কিন্তু আপনি আপনার সংগ্রহশালাতেই রাখবেন। কাশির মতো কাউকে হাতে দিয়ে মারতে পাঠাবেন না। 1816 সালের গোর্খা যুদ্ধের সময়কার জিনিস, বেশ মূল্যবান। আশা করি আপনি এর মর্যাদা রাখবেন, কি তাই তো? আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে ডক্টর গাঙ্গুলি বললেন, আরে বাবা, তোমার জ্ঞান তো দেখছি প্রচুর। হ্যাঁ, ঠিকই বলেছ। তবে এটাকে আমি আমার পিতামহের সংগ্রহ থেকে পেয়েছি। এটাকে পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই বরুণ, অনেক ধন্যবাদ। আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও। আমি জানতাম না তুমি এত ভালো। আমি এই দুটো গুপ্তধন পেয়ে সত্যি সত্যি আজ খুব খুব খুশি। আর আর আমার কিছু চাই না, সত্যি কিছু চাই না। তাহলে আর কি, চলুন ফেরা যাক। গুহার ভেতর থেকে আমরা সবাই মিলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে এবার অগ্রসর হলাম 7 ঝর্ণার জলপ্রপাতের দিকে। সেই সময় ভাবছি, তখন তো মনের ভেতর অনেক সাহস নিয়ে এখানে পৌঁছেছিলাম, কিন্তু এখন ফিরবো কেমন করে? সেই কথাটা ভাবতে গিয়েই বুকটা যেন কেঁপে উঠল। আমি এসেছিলাম ঝর্ণাটার বাঁ দিক দিয়ে, কিন্তু ডান দিকে খানিকটা ঘুরে একটা পাথুরে ঢিবি পার করতেই দেখি এই দিকে আরও একটা সরু রাস্তা রয়েছে। সেই রাস্তার উপরের দিকটা পাথরের ছাদে ঢাকা। একদিকে রয়েছে পাথরের দেওয়াল আর অন্যদিকে গভীর খাদ, কিন্তু ঝর্ণার প্রবল বর্ষণে সেটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারলাম তার মানে এখানে পৌঁছাবার জন্য আরও একটা রাস্তা রয়েছে, আর সেটা আমাদের ড্রাইভার নাথানেরও অজানা। সেই সময় জ্যাঠামশাই আমাদের কাছে এগিয়ে এসে বললেন, হ্যাঁ রে বরুণ, ঘন্টু কোথায় রে? সে কি তোর সঙ্গে এখানে আসেনি? হ্যাঁ এসেছে, ওই তো ওই দিকটা আছে মনে হয়, চলুন দেখাচ্ছি। আমরা উঠে এলাম ওপরের দিকে আর দেখলাম আমাদের সামনেই মেন রোড। হেঁটে কিছুটা এগিয়ে যেতেই দেখলাম সেই কালো রঙের অ্যাম্বাসেডর গাড়িটা রাস্তার এক পাশে দাঁড়িয়ে রয়েছে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে বোধহয় গাড়িটার ড্রাইভার, তার থেকেও হাত 10 দূরে রয়েছে আমাদের গাড়িটা। মনে মনে তখন ভাবলাম, সত্যি কত সহজেই গুহাটায় পৌঁছানো যেত, তার বদলে কিনা নিজের জীবন বাজি লাগিয়ে বৃথাই পরিশ্রম করলাম। এসব কথা ভাবতে ভাবতে আমি আমাদের গাড়িটার কাছে এগিয়ে যেতেই দেখলাম ড্রাইভার নাথান বা সুদীপ্ত কেউই ধারে কাছে নেই। তাই পুনরায় আগে যে পথ ধরে নিচের দিকে নেমেছিলাম সেই পথের ওপর দিকে দাঁড়িয়ে বার কতক সুদীপ্ত আর নাথানকে তারও স্বরে চেঁচিয়ে ডাকলাম। জ্যাঠামশাইও ততক্ষণে আমাদের পাশে এসে উপস্থিত হয়েছেন। ঘন্টু, ঘন্টু। এদিকে দেখলাম ধীরে ধীরে নাথান এবং সুদীপ্ত একসাথে উপরে উঠে এলো। এদিকে চোখের সামনে আমাকে এবং জ্যাঠামশাইকে একসঙ্গে দেখতে পেয়ে সুদীপ্ত খানিকটা সময় ধরে হাঁ হয়ে তাকিয়ে রইল।
আমি ওর মুখ দেখেই বুঝতে পেরেছি ওর মনে এখন কী প্রশ্ন জেগেছে। এরই মধ্যে কালো রঙের অ্যাম্বাসেডর গাড়িটা আমাদের পেছন থেকে হর্ন বাজিয়ে এসে দাঁড়াতেই ড্রাইভারের পাশের সিটে বসে থাকা ডক্টর গাঙ্গুলি গাড়িটার জানলা দিয়ে গলা সমেত তার লম্বা দাড়িওয়ালা মুখটা বার করে বললেন, আরে সবাই দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো, মেঘালয় এসেছি যখন তখন ঘুরে টুরে একটুখানি দেখতে হবে না? মেঘালয় দর্শন কিন্তু গুপ্তধন দর্শনের থেকেও কম যায় না। আরে চলো চলো, আবহাওয়া খারাপ হয়ে গেলে এরপর আর কিছুই দেখা হবে না, চলো। আমরা সবাই তখন ওনার কথায় হেসেই গাড়িতে উঠে পড়লাম। পথে যেতে যেতে সুদীপ্তর মনে জমে থাকা সমস্ত প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। এরপর আর কি, 4 দিন একই হোটেলে সবাই মিলে থেকে মেঘালয়ের সমস্ত দর্শনীয় স্থানগুলো ভালো করে ঘুরে ফিরে দেখে তারপর ফিরে এলাম গৌহাটিতে। সেখান থেকে কামরূপ কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন করে তার একদিন পরে দুপুর 12টার সরাইঘাট এক্সপ্রেস ধরে পরের দিন ভোর থাকতে না থাকতেই যে যার বাড়িতে পৌঁছে গেলাম। অবশ্য ডক্টর গাঙ্গুলি তার অ্যাসিস্ট্যান্ট সাত্তকীকে সঙ্গে করে কবেই ফিরে গেছিলেন তার আসামের বাড়িতে। আমরা 4 জন মানে আমি, জ্যাঠামশাই, সুদীপ্ত আর কাশি ফিরে এলাম আমাদের নিজেদের বাড়িতে। কাশি এখন আমার ভালো বন্ধু হয়ে গেছে, সে এখন আমার বাড়িতেই গাড়ি চালায়। ও অনেক দিন ধরেই ভালো একটা কাজ খুঁজে বেড়াচ্ছিল, তাই আর কি আমার কাছেই রেখে দিলাম। তবে মেঘালয়ের স্মৃতি আর ট্রেনে ফেরার সময় যে হাসি ঠাট্টা করার মুহূর্তগুলো ছিল, সত্যি বলছি আজ 2 বছর পেরিয়ে গেলেও মনের অন্তর থেকে উপলব্ধিগুলো কিন্তু এখনও হারিয়ে যায়নি। জানি না আবার কবে এমন দিন আসবে। আজ 7 সকালেই এই সমস্ত স্মৃতি আবার উদয় হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো আমি আমার ডায়েরি থেকে পড়তে শুরু করেছিলাম। হঠাৎই কাশি আমার বৈঠকখানায় ঢুকে এসে বলল, বুঝলি, আজ ভোরবেলায় সুদীপ্ত ফোন করেছিল, তুই তখন ঘুমোচ্ছিলিস বলে সেটা বলতে পারিনি। হ্যাঁ বল, ও কি বলল? ফোন করে বলল গতকাল সন্ধেবেলা জ্যাঠামশাইয়ের বাড়ি থেকে আবার বেরিয়ে গেছে। সে কি রে, আবার? হ্যাঁ, সেইটাই বলল। সত্যি এই বুড়ো লোকটাকে নিয়ে না আর পারা গেল না দেখছি। তা এবার কোথায় গেছে? হ্যাঁ, আবারও সেই হেয়ালি করে বাড়িতে নাকি বলে গেছে ন্যাড়া পাহাড়ে যাচ্ছি। ন্যাড়া পাহাড়? বুঝে গেছি। বুঝে গেছিস? হ্যাঁ, তাহলে এবার খুব একটা বেশি দূর যায়নি। চ, গাড়ি করে দিব্যি যাওয়া যাবে সেখানে। তাহলে এখনই কি গাড়ি বার করবো? ডায়েরিটা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে পড়ে বললাম, হ্যাঁ তা নয় তো কি, চল যাওয়া যাক। আর হ্যাঁ শোন, আমাদের ওই স্বনামধন্য বাংলান্দি বাবুর বাড়ি হয়ে যাস কিন্তু, ঠিক আছে? তেনাকেও তো সঙ্গে নিতে হবে, নতুন অ্যাডভেঞ্চার বলে কথা। চলো যাওয়া যাক। তাহলে কেমন লাগলো আমাদের নিবেদন? তন্ময় মুখার্জির কলমে মাহাচিন্তারা রহস্য উপন্যাস। অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের নিকটবর্তী আত্মীয়, পরিবার, পরিজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই আমাদের গল্পগুলিকে শেয়ার করে দেবেন। মাহাচিন্তারা রহস্য এই উপন্যাসের গল্প পাঠে এবং গল্পের প্রধান চরিত্রে আমি রমাকান্ত, গল্পে সুদীপ্তর চরিত্রে মৈনাক, অমলদার চরিত্রে সৌভিক, জ্যাঠামশাইয়ের চরিত্রে প্রদীপ্ত, ছোটকার চরিত্রে অরিন্দম, অনাদিচরণের চরিত্রে দীপ্তিমান, অনন্ত কাকার চরিত্রে উদ্দীপন, অলোকেন্দুর চরিত্রে ডক্টর সৌরভ বাগ, ডক্টর নারায়ণ গাঙ্গুলি তথা নাগার চরিত্রে পার্থ, ড্রাইভার নাথানের চরিত্রে নীল, রিসেপশনিস্টের চরিত্রে স্নেহাদ্রি, কাশির চরিত্রে লিও, বেয়ারার চরিত্রে কৌশিক, হোটেলের ওয়েটারের চরিত্রে সৌরভ এবং সাত্তকীর চরিত্রে সৌভিক যথাক্রমে ভয়েস ওভার করেছে। এই উপন্যাসের পরিবেশনায় শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনে রয়েছে সঞ্চারী। গল্পের আবহ পরিকল্পনা, এসএফএক্স এবং ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ে রয়েছি আমি রমাকান্ত।
এই উপন্যাসের প্রচ্ছদ নির্মাণে রয়েছে পিক্সেলেট গ্রুপ থেকে সৌভিক। তাহলে আজকের মতো বিদায়, খুব শীঘ্রই ফিরছি আরও একটি নতুন রহস্য নিয়ে, নতুন অভিযান নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।